রাজু জলপরীর কাছে এগিয়ে যাওয়ায় জলপরী আর এক মুহূর্ত দেরি না করে নদীতে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। দাঁড়াও দাঁড়াও জলপরি, যেও না, তোমার সাথে যে আমার অনেক কথা আছে। তুমি যদি চলে যাও তাহলে কিভাবে আমি তোমার সাথে কথা বলবো বলতে পারো? আর তাছাড়া আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি কথা দিচ্ছি। দয়া করে একটু সময় আমার সাথে কথা বলো। জলপরী রাজুর কথা শুনে চুপ করে থাকে। এই মানবপুত্র তো আমার সাথে কোনো কিছু নিয়ে কথা বলতে চাইছে, আর ও তো বলছে ও আমার কোনো ক্ষতি করবে না। আর আমারও কেন জানি না মনে হয় সত্যি ও আমার কোনো ক্ষতি করবে না। কিন্তু তারপরও তো একজন মানবপুত্র, ওর সাথে এর আগে কখনো কোনো দিনও আমার কোনো কথাও হয়নি। তাহলে ওর কথা শুনে আমি কেন এভাবে চুপ করে গেলাম? কেন আমি আর জলের তলদেশে ফিরে যেতে পারছি না? ওর সাথে কথা বলতে যে আমারও বড্ড ইচ্ছে হচ্ছে, কিন্তু কেন কেন এমনটা হতে পারে? এর কারণটা কি? জলপরি চুপচাপ থাকায় রাজু বুঝতে পারে যে জলপরি তার কথা শুনে তার সাথে কথা বলার জন্য অপেক্ষা করছে, আর তাই সে ভীষণ খুশি হয়। জলপরি, তুমি আমার কথা শুনেছো, তোমাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমি তোমার কথা শুনে এখানে রয়েছি, কিন্তু তুমি আমার কাছে কি চাও বলো? ওদিকে মৎস্যরাজ হিমানিকে ঘরে কোথাও খুঁজে না পেয়ে সে বুঝতে পারে আজও হিমানি সেই অজানা জায়গায় গিয়েছে। হিমানি আজও তার কক্ষে নেই। আর শুধু তার কক্ষে কেন, আমার তো মনে হচ্ছে ওই মৎস্য রাজ্যে নেই। নিশ্চয় মেয়েটা আবার জলের উপরে গিয়েছে। এখন কি করব আমি? আর কিছুক্ষণ পরই তো মৎস্য রাজপুত্র এসে হিমানির খোঁজ করবে। আর যদি সে হিমানিকে দেখতে না পায় তাহলে তো ভীষণ রেগে যাবে। এখন তো আমি বড্ড ঝামেলায় পড়ে গেলাম। ওদিকে রাজপুত্র হিমানির সাথে তার বিয়ের প্রস্তুতিও করতে শুরু করেছে, আর আমি এদিকে তো হিমানির সাথে কথা বলে হিমানিকে কিছুতেই বুঝাতে পারলাম না রাজপুত্রকে বিবাহ করতে রাজি নয়। আর তাছাড়া আমিও যে হিমানির কষ্ট সহ্য করতে পারছি না, কারণ মেয়েটার চোখের জল যে আমার বড্ড কষ্ট দেয়। তবে আমি বাবা হয়ে আসলে একটা বড় ভুল করে ফেলেছি, হিমানির মতের বিরুদ্ধে মৎস্য রাজপুত্রর সাথে বিবাহ ঠিক করে। যাই হোক, এখন তো আর কিছু করার নেই, যেহেতু মৎস্য রাজপুত্র হিমানিকে বিয়ে করতে চেয়েছে। যে কোনো মূল্যেই হোক ও হিমানিকে বিয়ে করেই ছাড়বে। যাই হোক, মৎস্য রাজপুত্র আসার আগে আমাকে হিমানিকে খুঁজে আনতে হবে। এ কথা বলে মৎস্যরাজ হিমানিকে খুঁজতে যাওয়ার জন্য রওনা দিতে যায়, আর তখনই সেখানে মৎস্যরাজ পুত্র চলে আসে। একে, আপনি এখন কোথায় যাচ্ছেন মৎস্যরাজ? না না, কোথাও যাচ্ছি না, আসলে তোমার কাছেই যাচ্ছিলাম। হিমানির সাথে তোমার বিবাহের প্রস্তুতির কথাগুলো সেটা জানার জন্য। হ্যাঁ, সেটা জানার জন্যই তো আমি এসেছি। আমি ওদিকে বিয়ের সব প্রস্তুতি সম্পূর্ণ করে ফেলেছি। 3 দিন পর একটা মহা তিথির আছে, আমার আর হিমানির বিবাহ হবে সেই তিথিরে। কিন্তু হিমানি কই মৎস্যরাজ? এখন আমি কি করব? যদি রাজপুত্র শুনে যে হিমানি মৎস্য রাজ্যে নেই তাহলে যে ভীষণ ঝামেলা করবে ও। ওদিকে রাজপুত্র রানীমাকে হত্যা করার জন্য বিশেষ এক বিষ প্রস্তুত করতে থাকে, আর সে সেই বিষ প্রস্তুত করতে করতে ষড়যন্ত্র করতে থাকে যে কিভাবে রানীমার শরীরে সে বিষ প্রয়োগ করবে। আমি আজ যে বিষ তৈরি করছি, এই বিষ সাধারণ কোনো বিষ না, এই বিষ বড্ড মারাত্মক বিষ। আর এই বিষ একবার রানীমার শরীরে প্রয়োগ করতে পারলে রানীমা চিরকালের মতো পৃথিবী থেকে বিদায় নেবে। আর এটাই হবে আমাদের সব থেকে বড় সুযোগ এই রাজ্য দখল করা। মহারাজ যেমন রানীমার প্রতি দুর্বল, তাতে রানীমার কিছু হয়ে গেলে মহারাজকে তো ঘায়েল করা কোনো ব্যাপারই নয়। আর তাছাড়া মহারাজ রানীমাকে চিরকালের মতো শেষ করতে পারলে তো এই রাজ্যের মন্ত্রী হব আমি। সত্যি আমি চোখের সামনে আমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। আর আমার যে খুশি লাগছে তা নয়, শুধুমাত্র আমার মন্ত্রী হওয়ার জন্য আজকে রাতটাই শুধু অপেক্ষা করতে হবে। এই তো বৃষ প্রস্তুত করা হয়ে গেছে, আর এখন এখানে বৃষ্টি সুন্দরভাবে সুরক্ষিত করে রেখে দেই। আর এখন শুধুমাত্র রাত হওয়ার জন্য অপেক্ষা করতে হবে, তারপরেই আমাদের পরিকল্পনা সফল হবে। আসলে মৎস্যকন্যা, আমি জানি না তোমার জীবনে কি দুঃখ আছে,
তুমি কেন এখানে রোজ এসে এভাবে কাঁদো? যদি তুমি আমাকে বন্ধু ভাবো তাহলে দয়া করে বলো তোমার জীবনে কি এমন দুঃখ আছে? আমি তোমাকে শুধু শুধু বন্ধু ভাবতে যাব কেন? তুমি তো একজন মানব পুত্র আর আমি একজন জলপরি। মানব পুত্র জলপরীদের মধ্যে কি কখনো বন্ধুত্ব হয় নাকি? আর তাছাড়া তুমি জেনে কি করবে যে আমি কেন এখানে এসে কাঁদি? জানি না জলপরি, জানি না কেন তোমার কান্না আমার বড্ড কষ্ট দেয়। আমার কেন জানি না মনে হয় তুমি আমার অনেক দিনের চেনা, আর তোমার কষ্টটা যদি আমি দূর করতে পারতাম তাহলে হয়তোবা আমি শান্তি পেতাম। তাই বলছি, বলো না জলপরি, তুমি কেন ওভাবে কাঁদছো? কি কষ্ট তোমার? তুমি এত সুন্দর একজন জলপরি, তোমার মনে কি কষ্ট থাকতে পারে? আমার মনের কষ্টের কথা নাই বা শুনলে তুমি। আর তাছাড়া আমাকে এখন যেতে হবে, তোমার সাথে যে আমার কথা বলার সময় নেই। না না জলপরি, তুমি আমার সাথে কথা শেষ না করে কিছুতেই যেতে পারবে না। আজ যে তোমার সাথে আমার অনেক কথা আছে জলপরি। আমি জানি না তোমার সাথে আমার কি সম্পর্ক আছে, আমি যে কিছুতেই তোমার কথা ভুলতেই পারি না। সেদিন দূর থেকে তোমাকে দেখেছিলাম, তারপর থেকে বারবার তোমার মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে। বলো না জলপরি, এর কারণ কি? জলপরি অবাক হয়ে রাজুর সব কথা শুনতে থাকে। কি হলো কি জলপরি, তুমি আমার কথার কোনো উত্তর দিচ্ছ না কেন? বলো আমার কেন এমনটা হয়? আর তাছাড়া তোমাকে একদিন না দেখলে আমার মনটার মধ্যে খুব ছটফট করতে থাকে। আর তাছাড়া আমি কাল এখানে এসেছিলাম তোমার সাথে দেখা করতে, কিন্তু তুমি আসোনি। আর তাই তো আমার মনটা বড্ড অস্থির অস্থির করছিল। জলপরি, তুমি রোজ রোজ এখানে আসবে, আমার সাথে দেখা করবে, আমি তোমার জন্য পথ চেয়ে বসে থাকবো। জলপরি রাজুর কোনো কথার উত্তর না দিয়ে আবার জলের তলদেশে ডুব দেয়। জলপরি, তুমি আমার সাথে কথা শেষ না করে চলে গেলে। জলপরি, জলপরি। ওদিকে ওই দাসী রাজপুতদের সব কথা আড়াল থেকে শুনে ফেলে। একই রাজপুত দেখি ওই রানীকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করছে, আর তাকে হত্যা করার জন্য বিষাক্ত বিষও প্রস্তুত করেছে। আর উনি তো বলছে আজ রাতের বেলায় নাকি রানীমার শরীরে বিষ প্রয়োগ করবে। যদি রানীমার শরীরে একবার বিষ প্রবেশ করানো যায় তাহলে তো রানীমা মরেই যাবে। কিন্তু তাতে করে আমার কি? ওই রানীমা মরলেই তো আমি বাঁচি। ওই রানীমা দিনের পর দিন আমাকে যেভাবে জ্বালাতন করে যাচ্ছে, কথায় কথায় আমাকে আঘাত করে বসে, আর আমাকে বাধ্য হয়ে দাসীগিরি করতে হয়। এই রাজবৈদ্যটা ঠিকই সিদ্ধান্ত নিয়েছে, সে যদি রানীমাকে হত্যা করে তাহলে এই রাজপ্রাসাদ থেকে ওই রানী নামের আপদটা বিদায় হবে। তবে আমার কষ্ট হয় মহারাজটার জন্য, কারণ মহারাজ তো অনেক ভালো মানুষ, আর মহারাজ রানীমাকে বড্ড বেশি ভালোবাসেন। রানীমার কিছু হয়ে গেলে মহারাজকে সামলানো তো অনেক বড় কঠিন কাজ হয়ে যাবে। যাই হোক, এসব ভেবে আমার কাজ নেই, আমি বরং আমার কাছে যাই। রাজবৈদ্য যদি রাজপ্রাসাদ থেকে বিদায় করতে পারেন সেটা সত্যি তো আমার জন্য ভালো হবে। এসব ভেবে আমার কোনো কাজ নেই, যাই যাই কাজে যাই। এ কথা বলে দাসী সেখান থেকে চলে যায়। ওদিকে জুই এবং রাজুর মা তান্ত্রিকের কাছে যেতে থাকে, আর তখনই রাজু সেই জঙ্গল থেকে বের হয় আর দেখতে পায় জুই এবং তার মা জঙ্গলের পথ ধরে কোথাও একটা হেঁটে যাচ্ছে। এ কি, মা আর জুই ওভাবে কোথায় যাচ্ছে? আর তাছাড়া ওদিকে তো গ্রামের পথও নয়, ওদিকে যতই যাবে ততই যে জঙ্গল আর জঙ্গল। কিন্তু ওদের এদিকে যাওয়ার কারণ কি? তার মানে কি ওরা আমাকে খুঁজে না পেয়ে এদিকে এসেছে আমাকে খুঁজতে? হ্যাঁ হ্যাঁ, হয়তো সেটাই হবে। না না, এখনই এখানে মা আর জুইকে আটকাতে হবে, কারণ জঙ্গলের ওদিকে যে কোনো বিপদ হতে পারে তাদের। মা, জুই, কোথায় যাচ্ছ ওদিকে তোমরা? এই তো আমি এখানে, এদিকে এসো। কাকি, ওই দেখো রাজু। তার মানে তোমার ধারণা ঠিক, রাজু আবার ওই জঙ্গলে গিয়েছিল, কিন্তু ও তো আমাদেরকে ডাকছে গো। ডাকছে ডাকুক, এখন ওর কথা শোনা যাবে না, আর ওর কাছেও যাওয়া যাবে না। তুই চল, আমার সাথে পা চালিয়ে চল মা। এক্ষুনি তান্ত্রিক বাবার কাছে যেতে হবে। তান্ত্রিক বাবাকে সাথে করে নিয়ে তারপর রাজুর ঘাড় থেকে ওই পেতনিটাকে যে করে হোক নামাতে হবে। কি হলো কি মা, তোমরা দূরে কেন দাঁড়িয়ে আছো? আমি তো তোমাদের ডাকছি। কাকি, দেখেছো রাজু ডেকেই চলেছে। চলো আমরা রাজুর কাছেই বরং যাই। আর তাছাড়া রাজুকে দেখে মনে হচ্ছে ও সুস্থ স্বাভাবিক আছে। তুমি শুধু শুধু ভুল কিছু ভাবছো না তো? রাজুকে হয়তো বা কোনো পেতনি টেতনি কিছুই ধরেনি, তুমি এরকমটা ভাবছো আর এত চিন্তা করছো। আমাদের হয়তো বা তান্ত্রিক বাবার কাছে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। না রে মা, সেরকম কিচ্ছু না। আমি বুঝতে পারছি, আমার ধারণাটাই ঠিক। কি হলো কি মা,
তোমরা ওভাবে দূরে দাঁড়িয়ে থাকবে না, আমি তোমাদের কাছে আসবো। এই ছেলেটার জন্য কোনো কাজ করে শান্তি নেই। ওর কাছে যদি এখন আমরা না যাই তাহলে ও আমাদের কাছে আসবে, আর আমরা কিছুতেই তান্ত্রিক বাবার কাছে যেতে পারবো না। চল জুইমা, এখন রাজুর কাছে যাই। আর ওকে বুঝতে দেওয়া যাবে না যে আমরা তান্ত্রিক বাবার কাছে যাচ্ছিলাম, আর আমরা পরে সময় করে চুপি চুপি দুজনে তান্ত্রিক বাবার কাছে যাবো কন। ঠিক আছে কাকি, তুমি যেটা বলবে সেটাই হবে। চলো তাহলে আমরা রাজুর কাছেই যাই। এ কথা বলে জুই এবং রাজুর মা রাজুর কাছে যায়। রাত হয়ে যায়। আর গভীর রাতে রানীমা তার কক্ষেই ঘুমিয়েছিলেন। রাজামশাই রানীকে ঘুম পাড়িয়ে বারান্দায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। যাক, রানী এখন ঘুমিয়ে পড়েছে। আর রানী আজ বড্ড শান্ত ছিল। হে বিধাতা, আমার রানী যদি সব সময় এভাবে শান্ত থাকতো তাহলে কতই না ভালো হতো। বিধাতা, তুমি আমার রানীকে শান্ত করে দাও, ওকে সুস্থ করে দাও, কারণ ও সারা যে আমাদের আর কেউ নেই। যাই হোক, রানী এখন ঘুমাচ্ছে, আর এখানে কথা বলবো না। আর এখানে কথা বললে রানীর ঘুমের ক্ষতি হবে, আর আমার তো ঘুম আসছে না। বরং আমি বারান্দায় গিয়ে একটু বসি। এ কথা বলে রাজা রানীর কক্ষ থেকে বেরিয়ে যায় বারান্দার দিকে। মন্ত্রী আর বুদ্ধ আড়াল থেকে এই সব কিছু লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। বদ্ধমশাই, এখন আমাদের পথ একেবারেই ফাঁকা। এতটা সময় মহারাজ এই কক্ষে ছিলেন, এখন রানীমা ঘুমিয়েছেন, আর মহারাজও বারান্দার দিকে গেল। আর আমি তো জানি এটা মহারাজের নিত্যদিনের কাজ। রানীমাকে ঘুম পাড়িয়ে তিনি অনেকটা সময় বারান্দায় সময় কাটান, আর তাই তো এই সুযোগে আমাদেরকে যা করার করতে হবে। হ্যাঁ, ঠিকই বলেছেন মন্ত্রী মশাই। এখন যেহেতু আমরা সুযোগ পেয়ে গেছি, আর একটুও আমরা দেরি করব না। আমাদের এখন যে রানীমার শরীরে বিষ প্রয়োগ করতেই হবে। কিন্তু কি কিন্তু করছেন বলুন তো? আপনি সাথে করে ওই বিষটা এনেছেন তো আবার? হ্যাঁ, এনেছি। আসলে আমি ভাবছি রানীমা তো এখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছেন। তার শরীরে বিষ প্রয়োগ করতে গেলে তো তাকে জাগাতে হবে। আর সে যদি জেগে আমাদেরকে দেখে কোন রকম চিৎকার করে তাহলে মহারাজ তো এখানে চলে আসবে। তখন কি করব? এসব নিয়ে এত চিন্তা করবেন না আপনি। আমার মনে হয় রানীমা জেগে গিয়ে চিৎকার চেঁচামেচি করবে না। আর যদি সেটা করেই থাকে তাহলে আমরা সময় মতো সেরকম ব্যবস্থাও করে নেব। চলো, আর দেরি করা যাবে না, আমরা এখনই রানীমার কাছে যাই। এরপর বৌদ্ধমশাই ও মন্ত্রী মশাই রানীমার কক্ষের দিকে যাওয়ার জন্য এগিয়ে যেতে থাকে। ওদিকে জলপরীও কিছুতেই স্থির হতে পারছিল না। সে ছটফট করতে থাকে। তখনই হঠাৎ করে সে দেখতে পায় নদীর তলদেশে রাজু সেখানে এসে উপস্থিত হয়েছে। জলপরী তো এটা দেখে একেবারেই অবাক হয়ে যায়। জলপরি, জলপরি, কোথায় তুমি জলপরি? তোমাকে তো খুঁজে পাচ্ছি না, দেখা দাও। এই তো জলপরি, তুমি এখানে আছো, আর আমি এই জলের তলদেশে তোমাকে খুঁজে বেড়াচ্ছি। অবশেষে এখন আমি তোমাকে পেয়ে গেলাম, ভালোই হলো। এ কি রাজু, তুমি তুমি এখানে তুমি এখানে কি করে এলে? তুমি তো একটা মানব পুত্র, আর একটা মানব পুত্র তো এভাবে জলের তলদেশে প্রবেশের কোনো অনুমতি নেই। তাহলে কি করে তুমি এখানে? আর তুমি এই জলের তলদেশে শ্বাস প্রশ্বাস কিভাবে নিচ্ছ? কি করব বলো তো জলপরি, তোমাকে যে না দেখে আমি থাকতে পারছিলাম না। আর তাই তো আমি আর একটুও দেরি না করে তোমার কাছে চলে এসেছি। তুমি তো তখন আমার সাথে কথা শেষ না করেই চলে এলে। আর তাছাড়া আমি আমার ভালোবাসার জোরে এই নদীর তলদেশে শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারছি। জলপরি, আমি এখানে এসেছি, তুমি খুশি হওনি? না না না, তোমার এখানে আসাটা মোটেও ঠিক হয়নি। তুমি চলে যাও, তুমি এখন এখান থেকে চলে যাও। জলরাজপুত্র যদি তোমাকে এখানে দেখে নেয় তাহলে তুমি যে মহা বিপদে পড়ে যাবে, আর আমি চাই না তুমি কোনো বিপদে পড়ো। তাই বলছি তুমি এখান থেকে চলে যাও। না না জলপরি, কিছুতেই না। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আর যেতে যদি হয় তাহলে তোমাকে আমি এখান থেকে সাথে করে নিয়েই যাব। এসব তুমি কি বলছো? কি আমাকে সাথে করে কোথায় নিয়ে যাবে তুমি?
তুমি, আর আমি একজন জলপরি, তুমি একজন মানবপুত্র। এটা যে কখনোই সম্ভব নয় রাজু। জলপরি, তুমি যদি আমার সাথে না যাও তাহলে আমিও বলে দিচ্ছি আমি এখান থেকে কিছুতেই যাব না, আমি তোমার কাছেই থাকবো। তখনই সেখানে মৎস্যরাজ চলে আসে। এই কি, বাবা তো চলে এসেছে। এখন এখন বাবা যদি রাজুকে দেখে নেয় তাহলে কি হবে? না না না, বাবার সাথে এখন আমি কি রাজুর ব্যাপারে একটু কথা বলবো? ওদিকে রাজু চিন্তায় চিন্তায় রাজুর মা বড্ড চিন্তিত হয়ে যায়। এত রাতের বেলা তো তার চোখে মুখে ঘুমের ছিটে ফোঁটাও যেন ছিল না। রাজু আমার একমাত্র সন্তান। ওর বাবা মারা যাওয়ার পর থেকে ওকে আমি বড্ড কষ্ট করে এত বড় করেছি, কখনো কোনো কষ্ট পেতে দিইনি। এই ছেলেটা যে আমার একমাত্র সম্বল, আর ওর কোনোভাবে যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে সেটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। আর আমি মা হিসেবে বুঝতে পারছি যে আমার ছেলেটা ঠিক নেই, ওর মধ্যে কোনো না কোনো একটা সমস্যা হয়েছে। ওদিকে মোড়ল মশাইও যে রাজুর বিয়ের পাকা কথা দিয়ে দিয়েছে। এখন পর্যন্ত আমি রাজুর সাথে বিয়ের ব্যাপারে কোনো কথা বলতে পারলাম না। জুইও যে রাজুকে বড্ড ভালোবাসে, আর যত তাড়াতাড়ি সম্ভব জুইয়ের সাথে রাজুর বিয়েটা সম্পন্ন করতেই হবে। কিন্তু তার আগে আমার ছেলেটাকে যে ঠিক করতে হবে। আজ রাজু বাড়িতে ফিরলো, কিন্তু ফিরে আমার সাথে তেমন কোনো কথাও বললো না। দিন দিন ও কেমন যেন একা হয়ে যাচ্ছে, চুপচাপ হয়ে যাচ্ছে। আর এটা তো কোনো ভালো লক্ষণ নয়। বড্ড ভয় হয় আমার ছেলেটাকে নিয়ে, বড্ড ভয়। যাই গিয়ে দেখি ছেলেটা ঘুমিয়েছে নাকি আবার সারাটা রাত জেগে বসে আছে। ওদিকে রাজামশাই রাতের অন্ধকারে বারান্দায় গিয়ে আকাশ পানে তারার দিকে চেয়ে থাকে। রোজ রানী ঘুমানোর পর আমি আকাশের দিকে তাকালেই যেন আমার মনটা বড্ড ভালো হয়ে যায়। এখানে দুটি তারা ঝলমল করতে থাকে, বড্ড ভালো লাগে দেখতে। আমার মনে আছে এই তো সেদিন এখানে 3টি তারা ছিল, অথচ একটি তারা হঠাৎ করেই যেন ঝরে পড়ে গেল। আর এখন এই 2টি তারাই সবসময় এখানে মিটিমিটি করে জ্বলতে থাকে। আমার কেন জানি না মনে হয় এই তারা 2টির একটি আমি, আরেকটি আমার রানী। আর এই তারা 2টি কি সুন্দর, মনে হয় একে অপরের পাশে যুগ যুগ ধরে অবস্থান করছে। আর এটা দেখে আমার বড্ড শান্তি লাগে। আর তাই আমি চাই এই তারা 2টি যেন সব সময় এভাবে পাশাপাশি থাকতে পারে, আমার আর আমার রানীর মতো করে। এই কথা বলে রাজা সে তারার পানে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। হঠাৎ করে সে দেখতে পায় একটি তারা ছুটে কোথাও যেন একটা পড়ে গেল। একই ঘটনা ঘটে গেল। হঠাৎ করে একটি তারা এভাবে ঝরে পড়ে গেল কেন? এরকমটা কি করে হতে পারে? আমি তো রোজ 2টি তারাকে এখানে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখি, হঠাৎ করে একটি তারা আরেকটি তারাকে ছেড়ে হারিয়ে গেল কেন? এটা কিসের ইঙ্গিত? কিছুই তো বুঝতে পারছি না। না না, অনেকটা রাত হয়েছে, এখানে আর একটু আমি থাকবো না। আমার রানী ওখানে একা আছে, আমাকে আমার রানীর পাশে থাকতে হবে। কারণ আমি চাই না যে এই তারাটির মতো করে আমার রানী আমার কাছ থেকে হারিয়ে যাক। কি হলো কি হিমানিমা, তুই এখনো না ঘুমিয়ে জেগে আছিস? আর আমি তোর কক্ষের বাইরে থেকে তোর কথার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। এটা কার সাথে কথা বলছিলি তুই? এই দেখো না বাবা, আমি ওর সাথে। এই কি, রাজু কোথায় গেল? ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। কিছুক্ষণ আগে তো এখানেই ছিল, আমার সাথে কথা বলছিল। আর এইটুকু সময়ের মধ্যে ও কোথায় গেল? ও কি তাহলে বাবাকে দেখে কোথাও লুকিয়ে পড়েছে? কিন্তু কই, লুকিয়ে পড়লেও তো আমি তাকে দেখতে পেতাম, কিন্তু সে তো এখানে নেই। কি রে মা, কার সাথে কথা বলছিস? আর কে? কাউকেই তো দেখতে পাচ্ছি না এখানে, কেউ এখানে নেই। হিমানি চারদিকে খুব ভালো করে তাকায়, কিন্তু কোথাও কাউকেই দেখতে পায় না। হ্যাঁ, তাই তো, সত্যি এখানে কেউ নেই। তার মানে এতক্ষণ আমি যা দেখেছি সবই আমার মনের ভুল। না হলে কি করে রাজু এই জলের তলদেশে আসতে পারে? আসলে আমি রাজুকে নিয়ে বড্ড চিন্তা করে ফেলছি, তাই তো এরকমটা ঘটছে আমার সাথে। কি হলো কি মা, তুই চুপ করে গেলি কেন? আমার কথার উত্তর দে।
না না পিতামশাই, ও কিছু না, এমনি আসলে ঘুম আসছিল না, তাই একা একাই কথা বলছিলাম। কিন্তু পিতামশাই, আপনি এত রাতে আমার কক্ষে যে কিছু বলবেন নাকি? আসলে মা, তোকে একটা খবর দেওয়ার জন্য এসেছি। খুব অল্প দিনের মধ্যেই তো তোর সাথে মৎস্য রাজপুত্রের বিবাহ অনুষ্ঠিত হবে। তাই তো কাল তোর বুড়ি দিদাও আসবে। কি কি বলছেন কি পিতামশাই? বুড়ি দিদা আসবে? সত্যি বলছেন আপনি? আমি বড্ড খুশি হয়েছি। বুড়ি দিদা আমাকে কত ভালোবাসে, আর আমি বুড়ি দিদার কাছে গেলে যে আমি বড্ড শান্তি পাই। কিন্তু বুড়ি দিদা তো এখন আর এখানে আসতেই চায় না। এবার আসবে, আর এসে তোমার বিবাহ সম্পন্ন হওয়া পর্যন্ত এখানেই থেকে যাবে। সত্যি পিতামশাই, আপনি আমাকে অনেক ভালো একটা খবর দিয়েছেন। বুড়ি দিদা আসবে, এটা যে আমার বড্ড খুশি লাগছে। ওদিকে মন্ত্রী মশাই আর রাজপুত্র তো রানীমার কক্ষে গিয়ে একেবারেই অবাক হয়ে যায়। রাজপুত্র, আমি যা দেখছি আপনিও কি তাই দেখছেন? আমিও তো সেটাই দেখছি, কিন্তু এটা কি করে হতে পারে? কিছুক্ষণ আগেই তো মহারাজ রানীমাকে কক্ষে ঘুম পাড়িয়ে রেখে বারান্দার দিকে গেলেন। আমরা নিজের চোখে সেটা দেখেছি, কিন্তু এতটুকু সময়ের মধ্যে রানীমা এভাবে কোথায় গায়েব হয়ে গেল? আমারও তো একই প্রশ্ন। আর তাছাড়া আমরা তো ওই কক্ষের দরজার সামনে ছিলাম। যদি কোনোভাবেই রানীমা এই কক্ষ থেকে বেরিয়ে যেতেন, সেটা তো আমাদের চোখেই পড়তো। আর আমরা নিজের চোখে দেখলাম মহারাজ একা একা বারান্দায় গেল, আর রানীমা এখানেই ছিলেন। কিন্তু হঠাৎ করে ও অল্প সময়ের মধ্যে রানীমা কিভাবে অদৃশ্য হয়ে গেল? হ্যাঁ, সেটাই তো বুঝতে পারছি না। কত পরিকল্পনা করে, কত আশা নিয়ে এই কক্ষে এলাম, কিন্তু এখানে এসে আমাদের পরিকল্পনা এভাবে যে ধ্বংস হয়ে যাবে এটা তো ভাবতে পারিনি। এখন কি করবেন মন্ত্রী মশাই? জানি না, আমি কিছুই বুঝতে পারছি না যে কি হলো। তখনই বৈদ্য এবং মন্ত্রী মশাই রাজা মশাইয়ের পায়ের শব্দ শুনতে পায়। এই কি বৌদ্ধমশাই, মনে হচ্ছে মহারাজ এই কক্ষের দিকেই আসছে, আর এক্ষুনি তো ঢুকে পড়বে। এখন এখানে এসে যদি আমাদের দুজনকে দেখে নেয় আর এখানে রানীমা নেই, তাহলে কি অবস্থা হবে একবার ভেবে দেখেছেন? হ্যাঁ, সেটাই তো। কিন্তু আমরা এই কক্ষ থেকে কি করে পালাবো? মহারাজ তো এখানে এসে প্রবেশ করবে, তাহলে কি আমরা দুজনেই মহারাজের কাছে ধরা পড়ে যাব? হ্যাঁ, এছাড়া তো আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। সত্যি এখন মহারাজের হাতে ধরা পড়ে আমাদেরকে ওই রাজকারাগারে জীবন পার করতে হবে, এই আর কি। রোজ রানী ঘুমানোর পর আমি আকাশের দিকে তাকালেই যেন আমার মনটা বড্ড ভালো হয়ে যায়। এখানে দুটি তারা ঝলমল করতে থাকে, বড্ড ভালো লাগে দেখতে। হঠাৎ করে সে দেখতে পায় একটি তারা ছুটে কোথাও যেন একটা পড়ে গেল। কি হলো কি হিমানিমা, তুই এখনো না ঘুমিয়ে জেগে আছিস? আর আমি তোর কক্ষের বাইরে থেকে তোর কথার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। এটা কার সাথে কথা বলছিলি তুই? আমারও তো একই প্রশ্ন। আর তাছাড়া আমরা তো ওই কক্ষের দরজার সামনে ছিলাম। যদি কোনোভাবেই রানীমা এই কক্ষ থেকে বেরিয়ে যেতেন, সেটা তো আমাদের চোখেই পড়তো। আর আমরা নিজের চোখে দেখলাম মহারাজ একা একা বারান্দায় গেল, আর রানীমা এখানেই ছিলেন। কিন্তু হঠাৎ করে ও অল্প সময়ের মধ্যে রানীমা কিভাবে অদৃশ্য হয়ে গেল? রাজুর মা রাজুর ঘরে যেতেই দেখতে পায় যে রাজু না ঘুমিয়ে পায়চারি করছে। রাজুর মা রাজুর কাছে যায়। এ কি মা, তুমি তুমি এত রাতে তুমি আমার ঘরে যে তুমি ঘুমাওনি? আমি ঘুমাইনি ঠিক আছে, কিন্তু তুইও তো ঘুমাসনি। তুই না ঘুমিয়ে এভাবে পায়চারি করছিস কেন বাবা? কি হয়েছে? কি তোর কি শরীর খারাপ করেছে? আমাকে সবকিছু খুলে বল। আর তাছাড়া তোর মুখখানা দেখে বড্ড মলিন লাগছে বাবা। তুই আমার একমাত্র সন্তান, তুই যদি এভাবে থাকিস তাহলে যে আমার তোকে নিয়ে বড় চিন্তা হয়। তাই বলছি কি, মাকে সব কিছু খুলে বল না, দেখি আমি তোর সমস্যাটাকে সমাধান করতে পারি কি না। না না মা, তুমি আমার সমস্যার সমাধান করতে পারবে না। আমি নিজেও জানি না আমার কি হয়েছে, কেন আমার ওই জলপরীর কথা এত মনে পড়ে। মানে ওই জলপরী ছাড়া
কেনই কিছু ভাবতে পারি না। আমি একজন মানব পুত্র, আর তারপরও কেন জলপরীর প্রতি আমার এত আকর্ষণ? কি হলো কি রাজু, চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার কি ভাবতে শুরু করলি? আমার কথার উত্তর দে। না না মা, তেমন কিছু না। আসলে ঘুম পাচ্ছিল না তো, তাই আর কি, একটু হাঁটাহাঁটি করছিলাম। মা, তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না তো, যাও ঘুমিয়ে পড়ো। ওদিকে রাতের অন্ধকারে দুজন লোক কালো চাদরে নিজেদেরকে আবৃত করে রাতের বেলা রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যেতে থাকে। একজন প্রহরী সেটা দূর থেকে দেখতে পায়, কিন্তু ঘুমের কারণে সে স্পষ্টভাবে দেখতে পায় না যে তারা দুজনে কারা। ওই ওঠ ওঠ, আর ঘুমাস না, সর্বনাশ হয়ে গেছে। কি কাঁচা ঘুম থেকে আমাকে কেন তুলছিস বলতো? সারাটা দিন অনেকটা খাটুনি গিয়েছে, কত রাত ধরে পাহারাও দিয়েছি, এখন একটু ঘুমে আচ্ছন্ন হয়ে এসেছিল, আর এখনো তুই আমাকে ডেকে তুলছিস? যা যা, তুই যদি পারিস একটু ঘুমিয়ে নে, তাও আমার কাঁচা ঘুম এভাবে ভাঙিস না তো। এভাবে ঘুমিয়ে থাকলে কাল সকালে আমাদের ওই রাজকারাগারে বন্দি হতে হবে, বুঝলি? এসব কি বলছিস? কি কাল সকালে আমাদের রাজকারাগারে বন্দি হতে হবে? কিন্তু কেন, কি হয়েছে খোলাসা করে বল তো। এই তো একটু আগে আমি দুজন কালো কাপড়ে আবৃত মানুষ রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যেতে দেখলাম। কোনো চোর আবার এই রাজপ্রাসাদে ঢোকেনি তো? তুই কি পাগল হয়ে গিয়েছিস নাকি? এই রাজপ্রাসাদে কি শুধুমাত্র তুই আর আমি একাই পাহারা দেই নাকি? আরো কত পাহারাদার রয়েছে, আর এইসব পাহারাদারের চোখ ফাঁকি দিয়ে কোনো চোর তাহলে বের হবে কি করে? তুই যা দেখেছিস এসব মনে হয় তোর দেখার ভুল ছিল। আর তাছাড়া আর কিছুক্ষণ পরেই তো ভোর হয়ে যাবে। এই ভোরের বেলায় কেউ কি চুরি করতে আসে নাকি? হ্যাঁ হ্যাঁ, কথাটা তুই মন্দ বলিসনি। যদি এই সময় কেউ চুরি করতে আসে তাহলে তো ভোরের আলো ফুটে যাবে, আর সে ভয়ে এই সময়ে কেউ চুরি করতে আসবে না। আসলে কি ঘুম ঘুম পেয়েছিল তো, তাই ঘুমের ঘরে ভুলভাল দেখেছি। ঠিক আছে, আমিও যাই, আমি বরং একটু ঘুমিয়ে নেই, না হলে কাল আবার শরীরের উপর বড্ড খাটনি যাবে। ওদিকে রাজামশাই রানীর কক্ষে প্রবেশ করে, আর রানীর কক্ষে প্রবেশ করার সাথে সাথে মন্ত্রী এবং বৈদ্য আড়ালে লুকিয়ে পড়ে। আর রাজামশাই রানীকে গিয়ে কোথাও দেখতে পায় না, সে বড্ড ভয় পেয়ে যায়। কি, রানী কোথায় গেল? এই তো একটু আগে আমি রানীকে এখানে শুয়ে রেখেছিলাম, কিন্তু এখন রানী কোথায় যাবে? আর তাছাড়া রানীর তো এই সময় ঘুমও ভাঙে না। না না, কিছু তো বুঝতে পারছি না। রানী, 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 কোথায় তুমি? কি, এখানে তো রানী নেই, তার মানে কি রানীর ঘুম ভেঙে গেছে? আমাকে খুঁজে পাইনি দেখে এই কক্ষ থেকে বেরিয়েছে আমার কাছে যাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, সেটাই হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে এই কক্ষে আমি ছাড়া আরো অন্য কেউ আছে, আবার আমার সাথে লুকোচুরি খেলছে না তো? না না, এখন আমাকে খুঁজে দেখতেই হবে। মন্ত্রী মশাই, মহারাজ তো এখন এই কক্ষের চারপাশে খোঁজাখুঁজি শুরু করে দেবে। আমরা আড়ালে লুকিয়ে থেকেও রেহাই পাবো না, এক্ষুনি আমরা ধরা পড়ে যাব। এখন কি করবেন বলুন তো? না না, এখন কোনোভাবে কিছুতেই ধরা পড়া যাবে না। যদি আমরা ধরা পড়ে যাই তাহলে আমাদের সব পরিকল্পনা নষ্ট হয়ে যাবে, আর এই রাজামশাই আমাদেরকে কারাগারে বন্দি করবে। আর তাই যে করেই হোক আমাদেরকে এই রাজামশাইয়ের হাত থেকে পালাতে হবে। কিন্তু কি করে এখান থেকে পালাবেন ভেবে দেখেছেন? এই কক্ষে তো মাত্র একটি দরজা, এই এক দরজা দিয়ে যদি আমরা এগিয়ে যেতে থাকি তাহলে তো মহারাজের সামনে পড়ে যাব। কোনোভাবেই তো মহারাজার হাত থেকে পালানো সম্ভব নয়। কি করে পালাবো সে পরিকল্পনা আমি করে ফেলেছি। আমার হাতে আর উপায় নেই, যেভাবেই হোক মহারাজের হাত থেকে এখন আমাদের পালাতেই হবে। কিন্তু কি করবেন সেটা আমাকে দয়া করে বলুন। কি করব একবার দেখুই না। এই কথা বলে মন্ত্রী মশাই আর একটু দেরি না করে একটা ভারী ফুলদানি হাতে নিয়ে রাজামশাইয়ের দিকে এগিয়ে যায়। আর রাজামশাই পেছন ঘুরে তাকানোর আগেই মন্ত্রী মশাই সজোরে সেই ভারী ফুলদানিটা দিয়ে রাজামশাইয়ের মাথায় আঘাত করে। আহ আহ
মন্ত্রী মশাইয়ের আঘাতেই রাজা মশাই সাথে সাথে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। মশাই, মহারাজ এখন অচেতন হয়ে পড়েছে। আর একটু দেরি না করে চলুন, এখনই আমাদের এই কক্ষ থেকে বেরিয়ে যেতে হবে। তাড়াতাড়ি চলুন বলছি। এখন উপায় নেই বলেই রাজাটাকে প্রাণে মারতে পারলাম না। সময় মতো ওই রাজাটাকেও চিরকালের মতো শেষ করে দেব। এরপর বৌদ্ধ মশাই এবং মন্ত্রী মশাই সেখান থেকে চলে যায়। সকাল হয়ে যায়। ওদিকে হিমানির বুড়ি দিদা হিমানির কাছে এসে হাজির হয়। বুড়ি দিদা, বুড়ি দিদা, তুমি এসেছো বুড়ি দিদা। তুমি আসাতে যে আমি অনেক খুশি হয়েছি বুড়ি দিদা। এখন তো তুমি আমাকে ভুলেই গেছো। আমার কথা কি তোমার একটুও মনে পড়ে না? মনে পড়ে তো হিমানি, তোর কথা আমার বড্ড মনে পড়ে, কিন্তু আসলে খুব ব্যস্ত থাকি তো, তাই যে আসতেই পারি নে। বুঝেছি, আমার থেকে তুমি তোমার কাজকেই বেশি ভালোবাসো। যাই হোক, এবার যখন এসে পড়েছো সেহেতু আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। এখন থেকে তুমি আমার কাছেই থাকবে, এই বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, আমিও ভেবেছি যে এবার অনেকটা দিন আমি তোর এখানে থেকে যাব। সত্যি বলছো বুড়ি দিদা? আমি খুব খুশি হয়েছি। আমি জানি তুই অনেক খুশি হয়েছিস, আর তোকে আরো খুশি করার জন্য আমি তোর জন্য বিশেষ একটা উপহার এনেছি মানি। কি বলছো কি বুড়ি দিদা? তুমি আমার জন্য উপহার নিয়ে এসেছো? কিন্তু কি উপহার নিয়ে এসেছো বলো তো? আমি তোর জন্য যেই বিশেষ উপহারটি নিয়ে এসেছি, এই উপহারটা কোনো সাধারণ উপহার নয়। দেখ, এক আশ্চর্য উপহার আমি তোর জন্য এনেছি। কি বলছো কি? বিশেষ আশ্চর্য উপহার? দাও তো দেখি আমাকে। এক্ষুনি দিচ্ছি। এই কথা বলে সেই বুড়ি দিদা হিমানিকে মুক্ত সহ ঝিনুক উপহার দেয়, আর সে ঝিনুকের মধ্যে থাকা মুক্তটি যেন চকচক করছিল। ইস, কি সুন্দর দেখতে এই মুক্তটি। বুড়ি দিদা, তুমি বললে এটা নাকি কোনো আশ্চর্যজনক বিশেষ উপহার, কিন্তু এর মধ্যে তো আমি কোনো আশ্চর্যজনক ক্ষমতাই দেখতে পাচ্ছি না। এর মধ্যে এমন কি আছে বলো তো? ওদিকে সকাল সকাল যে রাজুদের বাড়িতে এসে হাজির হয়। এই তো রাজু, দেখি আজ বাড়িতেই আছো, ভালোই হলো, আজ রাজুর সাথে দেখা হয়ে গেল। চলো না রাজু, আজ একটু পুকুর পাড়ে যাই। না জুই, আমার এখন পুকুর পাড়ে যেতে ভালো লাগছে না। তুই বরং যা, গিয়ে ঘুরে আয়। না না রাজু, একা একা আমার পুকুর পাড়ে গিয়ে বসে থাকতে ভালো লাগে না। তোমার সাথে আমি ওই পুকুর পাড়ে গিয়ে একটু বসতে চাই। আর তাছাড়া তোমার সাথে আমার অনেক কথা আছে। কতদিন হলো তোমার সাথে সেরকম ভাবে গল্পই করা হয় না। চলো না রাজু, আমরা একটু যাই। কিন্তু রাজু, এত কিন্তু কিন্তু কেন করছিস? মেয়েটা তোকে একটু পুকুর ঘাটে নিয়ে যেতে চাইছে, আর তুই যেতে চাইছিস না। যা, গিয়ে ওর সাথে একটু সময় কাটিয়ে আয়, দেখবি তোর মন ভালো লাগবে। আর তাছাড়া ও তোকে কিছু একটা বলতেও তো চাইছে। কিন্তু মা, সে কথা এখানে বললেই তো হয়। এই কথা শোনার জন্য আবার পুকুর ঘাটে যেতে হবে নাকি? রাজু, তুমি এমনটা কেন করছো বলো তো? আজকাল তুমি আমার কোনো কথাই শুনতে চাও না, আমার সাথে কোথাও যেতেও চাও না। কিন্তু এখন আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তোমাকে আমার সাথে যেতেই হবে। চলো চলো বলছি, আমার সাথে চলো। এ কথা বলে জুই রাজুর হাতটা ধরে টানতে টানতে পুকুর ঘাটে নিয়ে যায়। ওদিকে রাজামশাইয়ের জ্ঞান ফিরে আসে, আর সে নিজেকে নিজের বিছানায় আবিষ্কার করে। আমি কোথায়? মহারাজ, আপনি আপনার বিছানায় শুয়ে আছেন। কাল রাত্রে আপনার কক্ষের সামনে দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম আপনি অচেতন হয়ে মেঝেতে পড়ে আছেন। আর অত রাতে তো বৌদ্ধ মশাইকেও খবর দেওয়া সম্ভব ছিল না, তাই আমি নিজেই আপনার সুস্থ করার চেষ্টা করেছি। এখন কেমন লাগছে মহারাজ? হ্যাঁ, এখন আমার ভালো লাগছে। হঠাৎ করে কাল রাতে কি যে হলো, আমি রানীকে কক্ষে কোথাও খুঁজে পেলাম না, আর কিছু একটা যেন এসে আমার মাথার উপরে পড়লো। তারপর থেকে আমার আর কিছুই মনে নেই। আচ্ছা প্রহরী, রানী কোথায়? রানীকে তো দেখতে পাচ্ছি না। রানী ঠিক আছে তো? ক্ষমা করবেন মহারাজ,
কাল রাত থেকে আমরাও রানীমাকে কোথাও দেখতে পাইনি। সকাল থেকে রানীমাকে খুঁজে না পেয়ে আমরা অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু রানীমা কোথাও নেই। এসব কি বলছো কি? আমার রানী কোথায় যেতে পারে? ও তো এই রাজপ্রাসাদের বাইরে কোথাও চেনে না, তাহলে কোথায় যাবে? আর তাছাড়া রাতেও ঘুমন্ত অবস্থায় ছিল, এই ঘুমের মধ্যে তো কোথাও যাওয়ার কথা নয়। আমার রানীকে খুঁজে বের করতেই হবে। কিন্তু মহারাজ, আপনার এই শরীর নিয়ে আপনি কিভাবে যাবেন? আমরা তো আছি, আমরা গিয়ে খুঁজে নিয়ে আসবো। না না, আমিও তোমাদের সাথে যেতে চাই। আমি নিজে যাব। আমার রানীকে যে আমাকে খুঁজে বের করতেই হবে। আমার রানী এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারে না, কোনোভাবেই না। ওদিকে জুই রাজুকে সাথে নিয়ে পুকুর ঘাটে গিয়ে বসে থাকে। জুই নিজের মতো করে রাজুর সাথে অনেকটা সময় কাটাতে পেরে বড্ড খুশি, আর সে মনের আনন্দে রাজুর সাথে গল্প করতে থাকে। কিন্তু রাজুর সেদিকে যেন কোনো খেয়ালই ছিল না, সে চুপচাপ সেখানে আনমনে বসেছিল। না না, আজও একবার আমি জলপরীর সাথে দেখা করতে যাব। জলপরীর সাথে দেখা না হলে যে কিছুতেই আমার শান্তি লাগে না। যতক্ষণ না জলপরী মুখখানা না দেখি ততক্ষণ আমার যে কিছুতেই শান্তি লাগে না। মনটার মধ্যে ছটফট করতে থাকে, কখন যে যাব তার সাথে দেখা করতে, আর কখন যে আমার মনটা ভালো হবে। কি হলো কি রাজু? সেই কখন থেকে দেখছি তুমি এখানে চুপচাপ বসে রয়েছো। আমি সেই তখন থেকে তোমার সাথে এত কথা বলে যাচ্ছি, তুমি কিন্তু আমার কোনো কথারই উত্তর দিচ্ছ না। এখানে এভাবে চুপচাপ বসে আছো, বলি এভাবে বসে থাকলে কি চলবে বলো? তোমার কি আমার সাথে কথা বলতে ভালো লাগে না? জুই, তুই শুধু শুধু এসব ভাবছিস, আসলে সেসব কিছুই না। আমি তো তোর কথা মতোই তো তোর সাথে এখানে এসেছি, তাই না? হ্যাঁ হ্যাঁ, তুমি আমার কথাই আমার সাথে এসেছো ঠিকই, কিন্তু আমার সাথে কোনো কথাও বলছো না, চুপচাপ করে বসে আছো। আর এটা তো আমার মোটেই ভালো লাগছে না। এখন তো আমার মনে হচ্ছে তুমি কেমন যেন পাল্টে গেছো। তোমার সাথে যে সারাটা জীবন কিভাবে কাটাবো আমি কি জানি। তোমার তো এখন আমার দিকে কোনো নজরই নেই। জুই, এসব কি বলছিস কি? তোর সাথে আমার সারা জীবন কাটাতে হবে মানে? তোর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। ওদিকে রাজামশাই প্রহরীদেরকে দিয়ে রানীর অনেক খোঁজ করার চেষ্টা করে, কিন্তু কোথাও রানীকে তারা খুঁজে পায় না। রানীকে না খুঁজে পেয়ে রাজামশাই ভীষণ চিন্তিত হয়ে পড়ে। মহারাজ, সবই তো শুনলেন, আমরা তো চেষ্টা কোনো ত্রুটি রাখিনি। আমাদের রাজ্য থেকে শুরু করে আশেপাশের রাজ্যের সব জায়গায় তো রানীমাকে খুঁজলাম, কিন্তু কোথাও রানীমার কোনো খবর পেলাম না। না না না, এভাবে তোমরা হাল ছেড়ে দিও না। তোমরা যদি এভাবে হাল ছেড়ে দাও তাহলে আমি কাদের উপর ভরসা করব বলতে পারো? তাছাড়া তোমরা তো খুব ভালো করেই জানো রানীর শরীরের অবস্থা কি। আর রানী এই শরীরের অবস্থায় কোথায় এভাবে চলে যেতে পারে? নাকি কেউ ইচ্ছা করে আমার রানীকে এই রাজপ্রাসাদ থেকে তুলে নিয়ে গেছে? কিন্তু আমার জানা মতে তো আমার তো এমন কোনো শত্রু নেই যে কিনা আমার রানীকে ক্ষতি করতে পারে। মহারাজ, ক্ষমা করবেন, আসলে আমার মনে হয় রানীমার এমনিতে মাথা ঠিক নেই। হয়তো বা সে নিজের ইচ্ছেতেই রাজপ্রাসাদ থেকে বেরিয়ে কোথাও চলে গিয়েছে। প্রহরী, তোমার এত বড় সাহস কি করে হয় আমার রানীকে পাগল বলার? যাও, এক্ষুনি আমার সামনে থেকে চলে যাও বলছি। এরপর প্রহরীটি সেখান থেকে চলে যায়। আমি ভালো করে বুঝতে পারছি আমার রানীর নিশ্চয় কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করছে। আমি সেটা কি করে জানবো? আর কি করেই বা আমার রানীকে রক্ষা করব? আমার রানী যে এখন কোথায় গিয়েছে সেটাও তো আমি জানি না। সত্যি তো আমার রানী তো অনেক কিছুই এখন বোঝে না। আর এমন অবস্থায় ও এখন কোথায় ঘুরছে, কি খাচ্ছে, কিছুই তো বুঝতে পারছি না। কিন্তু আমার রানী আমাকে ছেড়ে এভাবে চলে গেল, এখন আমি কি করে বাঁচবো? রানী, রানী তুমি ফিরে এসো। রানী এসো, তুমি রানী আমার কাছে এসো। হ্যাঁ মন্ত্রী মশাই, মহারাজের আহাজারি তো বেড়েই চলেছে। তার রানীকে ছাড়া সে একেবারে অস্থির হয়ে পড়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক, এটাই তো আমি চেয়েছিলাম। আমি চেয়েছিলাম যে রানীমার শোকের মহারাজ এভাবে অস্থির হয়ে উন্মাদ হয়ে যাক, আর তখনই মহারাজ এই রাজ্য, এই রাজপ্রাসাদ সব আমার হাতের মধ্যেই চলে আসবে।
তাহলে কি এখন আমাদেরকে মহারাজের উন্মাদ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে? না না বৈদ্য মশাই, সেটা কি করে সম্ভব? এত ধৈর্য আমার নেই। মহারাজকে যত তাড়াতাড়ি উন্মাদ বানাতে পারবো তত তাড়াতাড়ি এই রাজ্যের রাজ্য আমার নিজের করে নিতে পারবো। আর তাই তো আমাদের এখন সব থেকে বড় কাজ হবে ওই মহারাজকে পাগল বানানো। ঠিকই বলেছেন মন্ত্রী মশাই, মহারাজকে পাগল বানাতে পারলে তাকে আর হত্যা করার খুব একটা দরকার নেই। তাকে রাজ কারাগারে চিরকালের মতো বন্দি করে রাখা যাবে। আর তাছাড়া মহারাজকে যদি আমরা হত্যা করতে চাই তাহলে আমাদের সামনে বিপদ এসে দাঁড়াতে পারে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। যাই হোক, কাল রাত মহারাজের মাথায় সজোরে আঘাত করেছিলাম, আর সেই আঘাতের সূত্র ধরেই মহারাজকে আপনি এমন এক ওষুধ খাওয়াবেন যে ওষুধ খাওয়ানোর সাথে সাথে মহারাজ উন্মাদ হয়ে যাবে, আর রাজ্যের সবাই ভাববে রানীমার শোকে মহারাজ একদম উন্মাদ হয়ে গেছে। আর আমরা সেই সুযোগে মহারাজকে রাজ কারাগারে বন্দি করব। সত্যি সত্যি আপনার বুদ্ধির তারিফ না করে পারছি না। ওদিকে হিমানির বুড়ি দিদা হিমানিকে সাথে করে কোথাও একটা যেতে থাকে। বুড়ি দিদা, এ কি, কোথায় যাচ্ছ বুড়ি দিদা? আর তাছাড়া এদিকে তো পিতামশাই আমাকে যেতে বারণ করেছে। এদিকটাতে কি আছে গো? এছাড়া আমি তো তোমার কাছে এই আশ্চর্য উপহারটির ব্যাপারে জিজ্ঞাসা করছিলাম, আর তুমি আমাকে সেসবের কিছু না বলে হঠাৎ করে আমাকে যে এদিকে নিয়ে যাচ্ছ কেন বলো তো? হিমানি, এত কথা বলিস না, চল আমার সাথে চল। আর আমি যখন তোকে সাথে করে নিয়ে যাচ্ছি তখন কেউ তোকে বাধা দেবে না। আর তাছাড়া এখন তোকে ওই ঘরে নিয়ে যাওয়ার সময় হয়েছে, কারণ তুই এখন অনেক বড় হয়েছিস, তোকে সব কিছু জানতে হবে হিমানি। কিন্তু কি এমন আছে যেটা আমি জানি না? আমাকে সেটা জানানোর জন্য তুমি ওদিকের ওই কক্ষের দিকে নিয়ে যেতে চাইছো বুড়ি দিদা? আমার কিন্তু এসবে সত্যি বড্ড চিন্তা হচ্ছে। আমাকে একটু খুলে বলোই না তুমি। হিমানি, ছোট থেকে তুই ওই একই রকম রয়ে গেলি, তোর আর কোনো পরিবর্তন হলো না। একটা কিছু শুনলে সেটা আগে তোকে বুঝিয়ে বলতে হবে, তারপর সেই কাজটা করতে হবে। কিন্তু এখন যে সেই সময় নয়, চল তোকে আগে ওই কক্ষে নিয়ে যায়, তারপর সবটা তোকে বলছি। তখনই সেখানে মৎস্যরাজ চলে আসে। কি বলে বেশি, তুমি হিমানিকে ওই কক্ষের দিকে কেন নিয়ে যাচ্ছ? এত তাড়াতাড়ি ওকে কক্ষের দিকে নিয়ে যেও না বুড়ি পিসি। না না, এখন হিমানিকে ওই কক্ষে নিয়ে যাওয়ার সময় হয়েছে, তাই বলছি তুই আর আমাকে বাধা দিস না বাবা, আমাকে ওকে নিয়ে যেতে দে। কিন্তু বুড়ি পিসি, আমি চাইছি না এই মুহূর্তে হিমানি সবকিছু জানুক। আর তাই বলছি তুমি এক্ষুনি ওকে ওর কক্ষে নিয়ে যাও। আগে ওর বিয়েটা সম্পূর্ণ হোক, তারপর না হয় তুমি ওকে ওর ওই কক্ষে নিয়ে যেও, কেমন? কি হলো কি জুই, তুই চুপ করে আছিস কেন? বল বল, আমার সাথে তোর সারা জীবন কেন থাকতে হবে? হঠাৎ করে তুই এ কথা কেন বললি? রাজু, তুমি না পারো বটে, সবকিছু জেনে শুনে এমন ভাব করছো যেন কিচ্ছুটি জানো না। যত সব ঢং, আমার এত ঢং ভালো লাগে না, বুঝলে তো? সত্যি সত্যি বলছি জুই, আমি কিছুই জানি না। তুই আমাকে বল তো, কি এমন ব্যাপার যেটা আমার জানার কথা অথচ আমি জানি না? হয়েছে হয়েছে, আর ঢং করে থাকতে হবে না। দুদিন পর যার বিয়ে, সে নাকি নিজে জানে না তার বিয়ের খবর। আর পারি না বাপু এসব কিছু সহ্য করতে। কি কি বললি? দুদিন পরে আমার বিয়ে? মানে কোথায়? আমার বিয়ে কার সাথে? বা আমার বিয়ে বা কে ঠিক করলো? রাজু, তুমি সত্যি জানো না তোমার বিয়ের ব্যাপারে? সত্যি বলছি জুই, আমি সত্যি বলছি, আমি আমার বিয়ের ব্যাপারে জানি না। মা আমাকে কিছুটি বলেনি, আর তাছাড়া তুই আমাকে কিছু বললি না এখন পর্যন্ত। বল জুই, আমার বিয়ে কার সাথে, আর কেই বা আমার বিয়ে ঠিক করলো? কার সাথে আবার? তোমার ছোটবেলার খেলার সাথে, মানে আমার সাথে। তুমি জানো, বাবা মা নিজে গিয়ে তোমার মায়ের সাথে কথা বলে বিয়ের পাকাপাকি কথাও বলে এসেছে। খুব তাড়াতাড়ি তো আমাদের বিয়ে হতে চলেছে। এবার
এ কথা বলে জুই লজ্জা পেয়ে সেখান থেকে তাড়াতাড়ি করে বাড়ির দিকে রওনা দেয়। এ কি, জুই এটা কি বলে গেল? জুইয়ের সাথে আমার বিয়ে ঠিক করা হয়েছে মানে? কিন্তু মা তো আমাকে কিছুই বলেনি, আর মোড়ল মশাই নিজে এসে আমার বিয়ের পাকাপাকি কথা দিয়ে গেছে। কিন্তু এটা এটা কি করে হতে পারে? আমি কিছুতে বিয়ে করতে পারবো না, কিছুতেই না। আমাকে এক্ষুনি গিয়ে মায়ের সাথে কথা বলতে হবে। এই কথা বলে রাজু তাড়াতাড়ি করে বাড়ির দিকে রওনা দেয়। ওদিকে রানী একটা কুটিরের মধ্যেই বসেছিল। না না, এখানে আমার একটু ভালো লাগছে না। এখানে এখানে মানুষ কি করে থাকতে পারে? এখানে থাকতে গিয়ে তো আমার দম বন্ধ হয়ে আসছে। এই ছোট্ট একটা ঘরে কি কেউ থাকতে পারে নাকি? আর তাছাড়া চারদিকটা কেমন যেন খোলামেলা, কেমন বিশ্রী দেখতে। না না না, আমি এখানে আর একটুও থাকবো না। এখান থেকে আমি এক্ষুনি চলে যাব। কাল রাতে কি যেন হলো কিছুই বুঝতে পারলাম না। আমি নিজে নিজে তো এখানে চলে এলাম, কিন্তু এখানে কেন এলাম আমি? মহারাজ, মহারাজ কোথায়? মহারাজকে তো এখানে দেখতে পাচ্ছি না। না না, মহারাজ কেন এখানে থাকবে না? মহারাজ তো অনেক ভালো মানুষ, সে আমার কত খেয়াল রাখে। মহারাজকে আমাকে খুঁজে বের করতে হবে। মহারাজ তো বলেছে সে সবসময় আমার সাথে থাকবে। আমি এক কাজ করি, দেখি মহারাজ এদিকে এদিকে কোথাও আছে কিনা। মহারাজ, মহারাজ, মহারাজ! রানী মহারাজকে খুঁজতে গিয়ে সেই কুটির থেকে বাইরে বেরিয়ে আসে আর মহারাজকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে মহারাজকে খুঁজে পায় না। কি হলো? কোথায় কোথায় মহারাজ? মহারাজ তো কোথাও নেই। সেই তখন থেকে মহারাজকে ডাকছি, কিন্তু মহারাজ তো আমার কথার কোনো উত্তর দিচ্ছে না। তার মানে কি সত্যি সত্যি মহারাজ আমার কাছ থেকে অনেক অনেক দূরে রয়েছে? সে সে আমার সাথে অভিমান করে কোথাও চলে গিয়েছে নাকি? তাছাড়া আমি কোথায় আছি? আমার তো মনে হচ্ছে এটা একটা জঙ্গল। হ্যাঁ হ্যাঁ, তাই তো, কত উঁচু উঁচু গাছ দেখতে পাচ্ছি। কিন্তু আমি জঙ্গলের এই কুটিরে কি করে এলাম? কি করে এলাম আমি? আর আমাকে বাধা দিস না, আমাকে যেতে দে। হিমানিকে সাথে করে আমাকে ওই কক্ষে যেতে দে। না বলে পিসি, আমার এই অনুরোধটা তুমি রাখো। দয়া করে এখন হিমানিকে ঘরে নিয়ে যেও না তুমি। যদি হিমানিকে ওই ঘরে নিয়ে যাও তাহলে যে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। কিন্তু আমি যদি হিমানিকে ওই কক্ষে না নিয়ে যাই তাহলে যে অনেক বড় অন্যায় হবে হিমানির সাথে, আর হিমানির সাথে কোনো অন্যায় আমি করতে পারবো না। তাই বলছি এখন আমার পথ থেকে সরে যা, আমাকে হিমানিকে ওই কক্ষে নিয়ে যেতে দে। এটা কি হচ্ছে? কিছুই তো বুঝতে পারছি না। পিতামশাই তো আমাকে কিছুতে ওই কক্ষের দিকে যেতে দিতেই চাচ্ছেন না, কিন্তু কেন? কি বা কারণ আমি জানি না। আমার কাছে ব্যাপারটা কেমন যেন রহস্যজনক মনে হচ্ছে। আর তাছাড়া বুড়ি দিদা তো এটা বলছে আমাকে যদি ওই কক্ষে না নিয়ে যাওয়া হয় তাহলে এটা নাকি অন্যায় করা হবে। আর আমার জীবনে কি এমন সত্য আছে যেটা আমি জানি না? আমাকে বুড়ি দিদার সাথে যে করেই হোক এখন ওই কক্ষের দিকে যেতেই হবে। বুড়ি দিদা, বাবা যাই বলুক না কেন, তুমি সে কথায় কান দিও না। আমাকে নিয়ে চলো, আমি আমার জীবনের সব অজানা কিছু জানতে চাই। হ্যাঁ হ্যাঁ হিমানি, চল 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 আমার সাথে। এরপর হিমানি সেই বুড়ি দিদার সাথে করে সেই কক্ষের দিকে এগিয়ে যেতে থাকে। ওদিকে রাজপুত্র এক ওষুধ তৈরি করে নিয়ে মহারাজের কাছে আসে। মহারাজ, মহারাজ, আপনার শরীরখানা দেখে মনে হচ্ছে আপনি বড্ড বেশি অসুস্থ হয়ে পড়েছেন। আর তাছাড়া আপনার মাথায় দেখছি প্রচন্ড জোরে আঘাত লেগেছে। এই জন্য আমি আপনার জন্য বিশেষ এক ওষুধ প্রস্তুত করে নিয়ে এসেছি। এই ওষুধটা পান করলে আপনি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবেন। আমার মনের আঘাতটা থেকে উপরের আঘাতটার কষ্ট অনেক কম। এখন আমার সব থেকে বড় কষ্ট হচ্ছে আমার থেকে আমার রানী বিচ্ছেদ। আমি যে কিছুতেই আমার রানীর দ্রুত সহ্য করতে পারছি না। আর আমি তো প্রহরী দিয়ে এবং নিজে রানীকে অনেক জায়গায় খুঁজলাম, কিন্তু কোথাও রানীর কোনো খোঁজ পেলাম না। আর আমার মনে হয় এবার রাজগণক দিয়ে গণনা করিয়ে জানতে হবে যে আমার রানী কোথায় আছে। কিন্তু আমি দেখছি দুদিন হলো রাজগণক রাজপ্রাসাদে আসছে না। আপনি একটু মন্ত্রী মশাইকে বলে রাজগণককে রাজপ্রাসাদে আনার ব্যবস্থা করুন।
হ্যাঁ, আমাকে কি ভূতে পেয়েছে নাকি যে রাজগণককে আমি আপনার কাছে এনে হাজির করব? কারণ রাজগণক এসে যদি কোনোভাবে গণনা করে জানে যে রানী কোথায় আছে, তাহলে খুব সহজেই আপনি রানীকে খুঁজে বের করতে পারবেন। কিন্তু আমরা তো কোনোভাবে চাই না যে আপনি রানীকে খুঁজে পান, আপনি রানীমার সাথে সুখে শান্তিতে থাকেন। আমরা তো চাই আপনি রানীমার সুখে চিরকালের মতো শেষ হয়ে যান, কিন্তু সেটা তো আর করতে পারছি না। কিন্তু আপনাকে তো পাগল আমাদেরকে বানাতেই হবে, আর পাগল বানিয়ে আপনাকে রাজ কারাগারে বন্দি করলে আমাদের উপর কেউ আঙুলও তুলবে না। কি হলো কি রাজবৈদ্য, চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন? যান, এক্ষুনি যান, মন্ত্রী মশাইকে গিয়ে আমার আদেশটা জানিয়ে দিন। হ্যাঁ মহারাজ, আপনি আদেশ করেছেন, আর সেই আদেশ আমি মন্ত্রী মশাইয়ের কাছে জানাবো না? এটা কি করে হতে পারে? আপনার আদেশ অমান্য করার ক্ষমতা কি আর আমাদের আছে? কিন্তু মহারাজ, আমি যাচ্ছি, তার আগে ওষুধটা আপনি খেয়ে নিন। আপনি সুস্থ হলে তবে তো রানীমাকে খুঁজে বের করতে পারবেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা তুমি মন্দ বলনি। আমাকে আগে সুস্থ হতে হবে, তারপর রানীকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, দিন, আপনি আপনার বানানো বিশেষ ওষুধটা আমাকে দিন, আমি এক্ষুনি খেয়ে নিচ্ছি। হ্যাঁ দিচ্ছি, এই নিন মহারাজ, আর এটা আপনি এক নিঃশ্বাসে পুরোটুকুই খেয়ে নিন, দেখবেন আরাম পাবেন। এরপর রাজামশাই রাজবৈদ্যের কথা মতো সেই ওষুধটি পুরোপুরি খেয়ে নেয়, কিন্তু সেই ওষুধটি খাওয়ার সাথে সাথে মহারাজের শরীর খারাপ হতে শুরু করে। কি হঠাৎ করে আমার শরীরটা এমন ঝিমঝিম করছে কেন? আমার যে বড্ড শরীর খারাপ লাগছে। রাজবৈদ্য, কি ওষুধ আপনি আমাকে খাওয়ালেন যে আমার এতটা খারাপ লাগছে? আহ আহ আমি যা সহ্য করতে পারছি না। এ কথা বলে রাজামশাই সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। যাক, অবশেষে রাজা মশাইকে ওষুধটা খাওয়াতে সক্ষম হয়েছি, ভালো হয়েছে। এবার রাজা মশাইয়ের জ্ঞান ফিরবে, কিন্তু জ্ঞান ফেরার পরে রাজা মশাই চিরকালের মতো বড্ড উন্মাদ হয়ে যাবে। উন্মাদ। আর আমি যাই, গিয়ে মন্ত্রী মশাইকে গরম গরম খবরটা জানিয়ে আসি। কিরে জুই, কোথায় গিয়েছিলি আর এভাবে ছুটতে ছুটতে বাড়িতে ফিরে এলি যে? এ কি, মেয়েটার আমার মুখখানা দেখছি একেবারে লজ্জায় লাল হয়ে গেছে। তা কি হয়েছে শুনি? না না মা, কিছুই হয়নি, এমনিতেই। না না না, এমনি এমনি বললে হবে না তো, কিছু তো একটা ঘটেছে। কিন্তু মা, কি ঘটেছে সেটা আমাকে বল। আর তখন তো ছুটে গেলি রাজুদের বাড়িতে, তা রাজুর সাথে কি দেখা হয়েছে? হ্যাঁ মা, দেখা হয়েছে। আসলে আমি তো এতটা সময় রাজুর সাথে ওই পুকুর ঘাটলায় বসে গল্প করছিলাম। জানো মা, আজ না আমার সময়টা খুব ভালো কেটেছে। ও আচ্ছা, তাই? তার মানে এতক্ষণ রাজুর সাথে বসে গল্প করছিলি, এই জন্যই তোর মুখখানা এমন লজ্জায় লাল হয়ে আছে। পাগলি মেয়ে আমার। দাঁড়া, তোর বাবা ফিরুক, তারপর তোর বাবার সাথে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব তোদের দুজনের সার হাত এক করার ব্যবস্থা করছি। এমনিতেই তো পাকা কথা দেওয়া আছে, সেই সময়টা আর একটু এগিয়ে আনা যায় কিনা দেখছি। সত্যি বলছো মা? হ্যাঁ রে মা, হ্যাঁ সত্যি বলছি, সত্যি। মা, ও মা, মা কোথায় তুমি মা? এ কি রে বাবা, এভাবে মা মা বলে চিৎকার করছিস কেন? কি হয়েছে কি? তোর শরীর ঠিক আছে তো? আর তাছাড়া তুই জুইয়ের সাথে গিয়েছিলি, জুই কোথায়? জুই কি বাড়িতে ফিরে গিয়েছে নাকি? কে কোথায় গেছে না গেছে সেসব এখন তোমাকে জানতে হবে না। তুমি আগে বলো, আমার কাছে না জিজ্ঞাসা করে তুমি কি করে জুইয়ের সাথে আমার বিয়ে ঠিক করতে পারলে, বলো মা। রাজু, আমি তোর মা, আর তাই তোর উপর সব রকমের অধিকার আমার আছে। আর আমি চাইলে তোর বিয়েটা তোর কাছে না জিজ্ঞাসা করেও ঠিক করতেই পারি। আর তাছাড়া আমি খুব ভালো করেই জানি তুই আর জুই ছোটবেলা থেকে দুজনের ভালো বন্ধু।
আর তোদের দুজনের যদি বিয়ে হয় তোরা দুজনে অনেক সুখে থাকবি, বুঝলি তো? কিন্তু মা, আমি তো জুইকে বিয়ে করতে পারবো না। আর তাই বলছি, তুমি এক্ষুনি মোড়ল মশাইকে না করে দাও আর এই বিয়েটা ভেঙে দাও। এই সব তুই কি বলছিস? আমি ইতিমধ্যে মোড়ল মশাইকে কথা দিয়ে দিয়েছি, আর তাই কথার খেলাপ আমি করতে পারবো না। কিন্তু মা, আমিও তোমাকে বলে দিচ্ছি, আমি কোনোভাবে জুইকে বিয়ে করতে পারবো না, কোনোভাবেই না। কি বলছিস কি? কিন্তু কেন? তুই কি কারণে জুইকে বিয়ে করতে পারবি না? তার মানে কি তোর অন্য কাউকে পছন্দ আছে নাকি? বল আমাকে। রাজু তার মায়ের কথা শুনে চুপ করে দাঁড়িয়ে থাকে। কি হলো কি? কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? মা, আমি যখন বলেছি যে জুইকে বিয়ে করতে পারবো না, তখন বিয়ে করতে পারবো না। আর এর জন্য তুমি আমাকে এত প্রশ্ন কেন করছো? আমার ভালো লাগছে না এসব। যত তাড়াতাড়ি সম্ভব ওই বিয়েটা ভাঙার ব্যবস্থা করো। এই কথা বলে রাজু সেখান থেকে চলে যায়। এখন আমি কি করব? বুড়ি পিসি তো আমার কোনো কথাই না শুনে সেই হিমানিকে নিয়ে ওই কক্ষের দিকে চলে গেল। আর হিমানি যদি এখন সবকিছু জেনে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। যতটুকু ওকে রাজি করিয়েছি এই বিয়ের জন্য, ও কিছুতেই আর কোনোভাবেই বিয়েটা করবে না। এমনকি আমি যেটা ভাবছি ও সেটাও করে ফেলতে পারে। না না না, হিমানিকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। ও আমার একমাত্র মেয়ে, ওকে আমি কিছুতেই আমার কাছ থেকে কোথাও যেতে দেব না। আর হিমানি যদি সব সত্যিটা জানতে পারে তাহলে তো সত্যিই হিমানি আমার কাছ থেকে অনেক দূরে চলে যাবে, যেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না ওর পিতা হয়ে। হিমানি আমার শূন্য জীবনটাকে ভরিয়ে তুলেছে, কিন্তু বুড়ি পিসি এটা কেন বুঝতে চাইছে না? কেন সে সব সত্যিটা এক করে হিমানিকে জানাতে চাইছে সেটাও বুঝতে পারছি না। আর আমিও তো বুড়ি পিসিকে কোনোভাবেই আটকাতে পারলাম না। কি করব এখন আমি? সব কিছু কি তাহলে এভাবেই শেষ হয়ে যাবে? আর এসব কিছু আমাকে এভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে? না না, আর পারছি না আমি। না না, আমি এখানে কিছুতেই থাকবো না। আমি জানি জঙ্গলে নাকি অনেক জন্তু জানোয়ার থাকে, আর কোনো মানুষকে দেখলে ওরা এসে মানুষকে খেয়ে ফেলে। আমি বাবা এখানে থাকবো না, কিছুতেই না। এখানে থাকলে যদি হিংস্র জন্তু জানোয়ার এসে আমাকে খেয়ে ফেলে তখন কি হবে? ওদিকে রাজামশাই আবার আমাকে খুঁজে না পেলে অনেক কান্নাকাটি করবে। আর তাই আমাকে আবার আমার রাজামশাইয়ের কাছে ফিরে যেতে হবে। কিন্তু রাজামশাই এখন কোথায় আছে সেটাই তো জানি না। আর আমি জানি না কোন পথ দিয়ে বা আমি তার কাছে যাব। না না না, যাই হোক না কেন, সামনে আমি যে পথ পাবো সেই পথ দিয়ে এগোতে থাকবো। তারপরে আমি ঠিক আবার মহারাজের কাছে পৌঁছে যেতে পারবো। তাছাড়া মহারাজ তো আমাকে ছাড়া থাকতে পারছে না, আর তাকে ছাড়া আমিও থাকতে পারছি না। মহারাজের জন্য যে আমার মনটা বড্ড ছটফট করছে। মহারাজ মহারাজ, আমি আসছি, আমি আপনার কাছে আসছি মহারাজ। এই কথা বলে রানী সেই কুটির থেকে কোথাও একটা যাওয়ার জন্য রওনা দেয়। আর তখনই সেই দাসী রানীর সামনে এসে দাঁড়ায়। এ কি, আপনি কোথায় যাচ্ছেন? আপনাকে না বলেছি আপনি এখান থেকে কোনোভাবে কোথাও যাবেন না, কিন্তু আপনি আমার কথা না শুনে ঘরের বাইরে বেরিয়েছেন আর এখন অন্য কোথাও যাওয়ার জন্য রওনা দিয়েছেন। কিন্তু আপনি জানেন না আপনি এখন কোথাও যেতে পারবেন না। না না, আমি কিছুতেই তোমার কথা শুনবো না। তুমি খুব খারাপ মানুষ, অনেক বাজে মানুষ। আমি তোমার কাছে থাকবো না, আমি মহারাজের কাছে যাব। আমি মহারাজের কাছে গেলে ভালো থাকবো। আমি এখানে কিছুতেই থাকবো না, কিছুতেই না। তাই বলছি, সরে যাও আমার সামনে থেকে। যেতে দাও আমাকে মহারাজের কাছে। না না, কোনোভাবে আপনি মহারাজের কাছে যেতে পারবেন না। আমি আপনাকে মহারাজের কাছে যেতে দেব না। তারপরে যদি আপনি এখান থেকে চলে যান তাহলে কিন্তু বাধ্য হয়ে আপনাকে আঘাত করব আমি। কি বললে তুমি আবার আমাকে মারবে? কিন্তু কেন? দাসী রানীমাকে বুঝিয়ে আবার কুটিরের ভেতরে নিয়ে যায়। রানীমা চুপচাপ বসে থাকে। রানীমা, আপনি আর এরকমটা করবেন না তো। এভাবে হুটহাট করে কুটিরের বাইরে আপনি বের হবেন না। আমি জানি রানীমা, আপনি
আমাকে মোটেই পছন্দ করেন না, আর পছন্দ না করারও কারণ আছে। আমিও আপনার সাথে অনেক অন্যায় করে ফেলেছি, আর তাই তো আপনি আমাকে বড্ড ভয় পান। কিন্তু বিশ্বাস করুন রানীমা, এবার সত্যি সত্যি আমি আপনার কোনো ক্ষতি করার জন্য আপনাকে এখানে নিয়ে আসিনি। তাহলে তাহলে তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো, আর আমাকে এখানে এভাবে এনে বন্দি করে রেখেছো কেন? বলো বলো বলছি, তুমি আমাকে আমার মহারাজের কাছে পর্যন্ত যেতে দিচ্ছ না, আমাকে আমাকে আমার মহারাজের কাছ থেকে আলাদা কেন করেছো বলো। রানীমা, আমি আপনাকে কি করে বোঝাবো? যদি আপনি প্রাসাদে থাকতেন তাহলে হয়তো আপনি বেঁচেই থাকতেন না। আমি আপনাকে বাঁচানোর জন্য রাজপ্রাসাদ থেকে রাতের অন্ধকারে আপনাকে নিয়ে পালিয়েছি। কেন কেন বেঁচে থাকতাম না? কে কে আমাকে মারতো? রাজপ্রাসাদে তো মহারাজ রয়েছে। মহারাজ কি কখনো আমাকে মারতে পারে? না না রানীমা, মহারাজ কেন আপনাকে মারতে যাবে? মহারাজ তো আপনাকে বড্ড ভালোবাসে। রাজপ্রাসাদে আপনাদের অনেক শত্রু রয়েছে, আর সেই শত্রুরা রাজ্যের ক্ষমতা দখল করার জন্য আপনাকে আগেই হত্যা করতে চেয়েছিল, তারপর মহারাজকে। জানি না এখন মহারাজের কি অবস্থা, মহারাজের ওরা কোনো ক্ষতি করে দিয়েছে কিনা। কি কি বললে? কি আমার মহারাজের ক্ষতি হবে? মানে আমি আমি আমার মহারাজের কাছে যাব? আমার মহারাজের কোনো ক্ষতি হতে আমি দেব না, কিছুতেই না। ওদিকে হিমানির বুড়ি দিদা হিমানিকে সাথে করে নিয়ে সেই গোপন কক্ষে হাজির হয়, আর সেই গোপন কক্ষে যেতেই হিমানি একেবারে অবাক হয়ে যায়, কারণ চারদিকটা একেবারে অন্যরকম দেখতে। এই কক্ষটা দেখতে কেমন অদ্ভুত! এর আগে কখনো কোনোদিনও আমি এমন কক্ষ দেখিনি। আমাদের রাজ্যে তো এমন একটি কক্ষ আছে, সেটাও জানতাম না আমি। আর এই দেয়ালে ওভাবে আয়না টানিয়ে রাখা হয়েছে কেন? আর এত বড় আয়না দিয়ে কি করে বলো তো বুড়ি দিদা? সেই সব কিছু জানানোর জন্যই তোমাকে আমি এখানে নিয়ে এসেছি হিমানি। তোমার হাতে আমি একটি বিশেষ উপহার দিয়েছিলাম, তোমার মনে আছে? মনে আছে, অবশ্যই মনে আছে। আর তুমি তো বলেছিলে তুমি আমাকে যে উপহারটি দিয়েছিলে ওই উপহারটির ক্ষমতা নাকি অনেক আশ্চর্য ক্ষমতা, কিন্তু এখন পর্যন্ত ওই উপহারের কোনো আশ্চর্য ক্ষমতাই তো আমি দেখতে পেলাম না। এতক্ষণ দেখতে পাওনি, তবে এখন ঠিকই তুমি দেখতে পাবে। আমি তোমাকে যে পাথরটি দিয়েছিলাম ওই পাথরটি এক মহা শক্তিশালী পাথর। ওই যে দেয়ালে যে আয়নাটি তুমি দেখতে পাচ্ছ, ওই দেয়ালের আয়নাটি সাধারণ কোনো আয়না নয়। দেয়ালের আয়নার মধ্যে তুমি তোমার জীবনের অতীতের সব কিছু জানতে পারবে, আর যেটা জানা তোমার খুব দরকার। কি বলছো কি বুড়ি দিদা? আমার জীবনের অতীতের ব্যাপারে আমি সব কিছু জানতে পারবো? আমার জীবনে কি এমন অতীত আছে যেটা আমার জানা খুব জরুরি? তাহলে আমি আর একটু দেরি করতে চাই না বুড়ি দিদা, আমি এক্ষুনি আমার অতীত জীবন সম্পর্কে সবকিছু জানতে চাই, সবকিছু। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হিমানি, তুমি এক কাজ করো, এক্ষুনি তোমার হাতে থাকা ওই মূল্যবান পাথরটি এই আয়না বরাবর তাক করে ধরো, আর দেখবে এই পাথরটি থেকে একটা শক্তি নির্গত হবে, আর সেই শক্তিকে আয়নাকে স্পর্শ করাবে। তারপরে তুমি সবটা জানতে পারবে। ঠিক আছে বুড়ি দিদা, আমি এক্ষুনি এই পাথরটিকে এই আয়না বরাবর তাক করে ধরছি। এ কথা বলে হিমানি সেই আয়নাটি বরাবর ঝিনুকের মধ্যে থাকা সেই পাথরটি তাক করে ধরে, আর তখন একটি জাদু শক্তি উৎপন্ন হয়, আর সেই জাদু শক্তিটি সেই আয়নাটিকে স্পর্শ করে। আমার কিছুতেই ভালো লাগছে না। আমার মা আমার কাছে জিজ্ঞাসা না করে জুয়ের সাথে আমার বিবাহ ঠিক করে ফেললো, কিন্তু আমি কি করে মাকে বোঝাবো যে আমি কিছুতেই আমার স্ত্রী হিসেবে জুইকে মেনে নিতে পারবো না? কারণ আমি যে মনে মনে ওই জলপরীটাকে ভালোবেসে ফেলেছি। ওই জলপরীকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। তবে আমি খুব ভালো করেই জানি যে জলপরীর সাথে কখনোই আমার মিলন হবে না, কারণ সে একজন জলপরী আর আমি একজন মানুষ। কিন্তু তারপরও তার সাথে আমার মিলন হোক আর না হোক, তাকে আমি চিরকালের মতো ভালোবেসে যেতে চাই। আর ভালোবাসাতে তো শুধুমাত্র পাওয়াতেই সফলতা নয়, দূর থেকে ভালোবাসার মধ্যেও
অনেক শান্তি রয়েছে। আর আমি চিরকাল ওই জলপরীকেই ভালোবেসে যাব। সেখানে জুইয়ের কোনো স্থান নেই। আর আমি এখানে একটু দেরি করব না। এক্ষুনি আমাকে জঙ্গলে যেতে হবে। আর আমার মনের সব কথা জলপরীকে সব কিছু খুলে বলতে হবে। আর আমিও এটা খুব ভালো করেই বুঝতে পারছি, ওই জলপরীও নিশ্চয়ই মনে মনে আমাকে পছন্দ করে। না হলে ও কেন আমার মতো একজন সাধারণ মানুষের জন্য রোজ রোজ নদীর উপরে এসে অপেক্ষা করবে? জলপরী, আমি আসছি তোমার সাথে দেখা করতে। জলপরী। এই কথা বলে রাজু আর একটু দেরি না করে তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে যায়। এ কি রাজু, তুই আবার চললি কোথায়? দাঁড়া বাবা, যাস নে, মায়ের কথাটা একটু শোন। আমি তো বারণ করছি, যাস নে বাবা, দাঁড়া। রাজু তার মায়ের কথা শুনে দাঁড়িয়ে পড়ে। মা, তুমি আমাকে বাধা দিও না, আমাকে যেতে দাও। আমাকে যে যেতেই হবে, সে যে আমার জন্য অপেক্ষা করে আছে। এসব তুই কি বলছিস? কে তোর জন্য অপেক্ষা করে আছে? আর কোথায় যাচ্ছিস আমাকে বলে যা। কেউ আমার জন্য অপেক্ষা করে নেই। আমি যাচ্ছি মা, আমি যাচ্ছি। এই কথা বলে রাজু তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। রাজু এসব কি বলে গেল? ওর জন্য কে অপেক্ষা করে আছে কিছুই তো বুঝলাম না। রাজুর ব্যাপারটা সত্যি সত্যি আমার ভালো লাগছে না। এবার সত্যি সত্যি আমাকে একটা ব্যবস্থা করতেই হবে। কি হলো আমার রাজু তো স্বাভাবিক নেই। নিশ্চয় ওর উপর কোনো ভূত পেতনির আঁচড় পড়েছে। আমি আর দেরি করব না, এবার তান্ত্রিকের কাছে আমাকে যেতেই হবে। আমার ছেলেটাকে যে সুস্থ করতেই হবে। ওদিকে রাজামশাইকে একটি কারাগারের মধ্যে শেকল দিয়ে বেঁধে রাখা হয়। আর বেশ কিছুটা সময় পর রাজামশাইয়ের জ্ঞান ফিরে আসে। আর সে তার এরকম অবস্থা দেখে চিৎকার করে ওঠে। না, এ কি, তোমরা আমাকে এভাবে এখানে আটকে রেখেছো কেন? আর এভাবে শেকল দিয়ে বেঁধে রেখেছো কেন? আমাকে ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। মহারাজ, আপনি একজন বড্ড উন্মাদ পাগল, আর তাই আপনাকে বন্দি করে না রাখলে তো এই রাজ্যের ক্ষতি হয়ে যাবে, তাই না? আর এই রাজ্যকে আপনার মতো বদ্ধ পাগল এবং উন্মাদের হাত থেকে রক্ষা করার জন্য আপনাকে এভাবে বেঁধে রাখা হয়েছে। আর যতদিন না আপনি সুস্থ হবেন ততদিন এভাবেই আপনাকে বেঁধে রাখা হবে রাজামশাই। এসব কি বলছো? কি আমি পাগল নই? তোমরা আমাকে ইচ্ছে করে এখানে বেঁধে রেখেছো। আমাকে ছেড়ে দাও বলছি। কে বলেছে আপনি পাগল নয়? মহারাজ, আপনি তো পাগল, বড্ড উন্মাদ পাগল। রানীমা এই রাজপ্রাসাদ থেকে হারিয়ে যাওয়ার পর থেকে আপনি তার শোকে পাগল হয়ে গেছেন। আর এই রাজ্যের প্রজারা, রাজ্যের সবাই এখন এটাই জানে, আর তাই আপনাকে এখানে বেঁধে রাখা হয়েছে। না, তোমরা ভুল করছো। আমার রানী এখান থেকে চলে যাওয়ার শোকে আমি কষ্ট পেয়েছি, কিন্তু তার মানে এই নয় যে আমি পাগল হয়ে গেছি। তোমরা ভুল বুঝছো, আমি পাগল হইনি, আমি ঠিক আছি। মহারাজ, আমি খুব ভালো করেই জানি আপনি পাগল হননি, কিন্তু আপনাকে তো পাগল বানাতেই হবে। আর খুব তাড়াতাড়ি আপনি পাগল হয়েও যাবেন, কারণ রাজবৈদ্য আপনাকে কালকে যে ওষুধ খাইয়েছে, সেই ওষুধ খেয়ে আপনি অচেতন হয়ে পড়েছিলেন। আর ওই ওষুধ ধীরে ধীরে কাজ করে আপনাকে পরিপূর্ণ পাগলে পরিণত করবে। আর এই রাজ্য রাজপ্রাসাদ সব ভোগ করবো আমরা। না, এমনটা করো না। তোমরা অন্যায় করছো, বড় অন্যায় করছো। আর অন্যায়ের শাস্তি তোমাদের পেতেই হবে। হ্যাঁ, কিন্তু রাজামশাই, আপনার কথা তো কেউ শুনবে না, আর আপনিও বন্দি আছেন। তাহলে কে আমাদেরকে শাস্তি দেবে বলুন তো? আর তাই বলছি, চুপচাপ থাকেন। নিজের প্রাণে বাঁচতে চাইলে এখানে এভাবে বন্দি হয়ে থাকেন, না হলে আপনাকে প্রাণে মারতেও আমাদের হাত পা কাঁপবে না। এই কথা বলে মন্ত্রীমশাইয়ের বৈদ্য সেখান থেকে চলে যায়।
ওদিকে মৎস্যরাজ সেই কক্ষের বাইরে অপেক্ষা করতে থাকে আর ভীষণ ভয় পেতে থাকে। তখনই সেখানে মৎস্য রাজকুমার এসে হাজির হয়। এ কি মৎস্যরাজ, আপনি এখানে এভাবে অপেক্ষা করছেন আর এদিকে ওদিকে ঘোরাঘুরি করছেন, আর তাছাড়া আপনার মুখটা বড্ড বিষণ্ণ লাগছে, কি হয়েছে কি? আর তাছাড়া এদিকটাতে তো আপনাকে কখনো আসতে দেখিনি, আজ আপনি এদিকে কেন? না না, মৎস্য রাজপুত্রকে এখন কিছুতেই সবকিছু বলা যাবে না। হিমানির পক্ষ থেকে বেরিয়ে আসার পর আমি হিমানিকে সাথে নিয়ে নিজে কথা বলবো, তারপর সবকিছু ভাবা যাবে। এখন মৎস্য রাজপুত্রের কাছ থেকে সবকিছু আড়াল করতে হবে। কি হলো কি মৎস্যরাজ, আপনি চুপ করে আছেন যে? আপনি যে কোনো কথার উত্তর দিচ্ছেন না, যে কোনো সমস্যা হয়েছে নাকি? না না মৎস্য রাজপুত্র, কোনো সমস্যা হয়নি। আসলেই এমনিতেই মনটার মধ্যে ভালো লাগছিল না, তাই আর কি এদিকে একটু ঘোরাঘুরি করছিলাম। কিন্তু মৎস্যরাজ, আপনার হঠাৎ করে মন খারাপ কেন? কি হয়েছে কি? না না, তেমন কিছু না। আসলে হিমানি তো আমার একমাত্র কন্যা, আর দুদিন পরেই তোমার বিবাহ সম্পূর্ণ হবে হিমানির সাথে। হিমানি যে চিরকালের জন্য আমাকে ছেড়ে চলে যাবে, আর তাই তো একটু মনটা খারাপ লাগছে। আপনার কথা শুনে আমার বড্ড হাসি পেয়ে গেল। আপনার মেয়ে হিমানি তো আপনার কাছেই থাকবে, দূরে যাচ্ছে না। আপনারা আমার প্রাসাদ সামান্য কিছুটা দূরে, যখন মন চাইবে তখন আপনি হিমানির কাছে যেতে পারবেন, আর হিমানিও যখন মন চাইবে তখন সে আপনার কাছে চলে আসতে পারবে। আপনার এত মন খারাপ হওয়ার তো কোনো কথা নেই। যাই হোক না কেন, হিমানি এতদিন আমার মেয়ে ছিল, এখন থেকে তো তোমার স্ত্রী হতে চলেছে, আর তাই তো এতটুকু মন খারাপ হওয়া স্বাভাবিক, তাই না? হ্যাঁ, সেটা আপনি ঠিকই বলেছেন। কিন্তু মৎস্যরাজ, আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না, আর সেটা হলো আপনি তো এই পথে এই জায়গায় কখনো আসেন না, তা হঠাৎ করে এখানে এসেছেন। আর তাছাড়া আমি শুনেছি এদিকে নাকি কোনো একটি গোপন কক্ষ আছে। আচ্ছা, এই কক্ষের ভেতরে আবার কেউ আছে নাকি? না না, মৎস্য রাজপুত্রকে কিছুতেই বলা যাবে না যে হিমানি আর আমার বড়ি পিসে এই কক্ষের মধ্যেই আছেন, তাহলে সে অনেক কিছু জেনে যাবে। মৎস্য রাজপুত্রকে এখান থেকে আমি কি করে সরাবো? আর যদি এখন আবার হিমানি আর বড়িটি বেরিয়ে আসে, তাহলে তো মহা বিপদ হয়ে যাবে। অবশেষে আমরা আমাদের পরিকল্পনা সফল করতে পেরেছি। আমার যে কি আনন্দ লাগছে বৈদ্যমশাই, সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি তো ভাবিনি সবকিছু এভাবেই এত সহজে হয়ে যাবে। হ্যাঁ মহারাজ, প্রথম প্রথম তো আমিও বড্ড ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম নিশ্চয়ই কাজটা করতে গিয়ে আমরা বিপদে পড়ে যেতে পারি, কিন্তু বিপদ তো দূরের কথা, আমরা তো খুব সহজেই রাজাকে পাগল বানিয়ে রাজ কারাগারে বন্দি করে রাখতে পারলাম। আর রাজ্যের সব মানুষেরাও এটা মেনে নিয়েছে যে মহারানী চলে যাওয়ায় মহারাজ বড্ড উন্মাদ পাগল হয়ে গেছেন, আর তাই তাকে বন্দি করে রাখা হয়েছে। হ্যাঁ, সেটা আপনি ঠিকই বলেছেন, কিন্তু তারপরও আমাদের একটা সামান্য কাজ বাকি রয়ে গেছে, আর সেটা হলো ওই রানীমাকে খুঁজে বের করা। কিন্তু মহারাজ তো নিজেই রানীমাকে খুঁজে বের করার অনেক চেষ্টা করলেন, কোথাও তো খুঁজে পেলেন না। তাহলে আমরা কি করে রানীমাকে কিভাবে খুঁজে পাবো বলুন তো? ওই রানীমাকে আমাদের যে খুঁজে বের করতেই হবে, আর রানীমাকে খুঁজে পেয়ে তাকে শেষ করে ফেলতে হবে, না হলে আমাদের একটা বিপদের আশঙ্কা থেকেই যায়। এরকমও তো হতে পারে ওই রানী হয়তো কোনোদিন এমন ভাবে ফিরে আসতে পারে যে আমরা সবাই বিপদে পড়ে যেতে পারি। কিন্তু রানীমাও তো বড্ড উন্মাদ, তাহলে রানীমা কি করে আমাদের বিপদের কারণ হতে পারে? বৈদ্যমশাই, যত যাই বলুন না কেন, শত্রুর কোনো শেষ রাখতে হয় না, বুঝলেন তো? ওদিকে রাজু আর একটু দেরি না করে নদীর পাড়ে গিয়ে হাজির হয়, কিন্তু সেখানে গিয়ে সে জলপরীর কোনো দেখা পায় না। এ কি,
আর জলপরি এখানে এখনো আসেনি কেন? রোজই তো এই সময় জলপরি এখানে উপস্থিত থাকে, কিন্তু আজ কেন আসছে না সে? আমার যে জলপরির সাথে আজ অনেক কথা ছিল, কিন্তু জলপরি না এলে আমি আমার সব কথা কি করে তাকে বলবো? ওদিকে মা আমার জুয়ের বিয়ের কথা ঠিক করে রেখেছে, কিন্তু মাকে আমি কি করে বোঝাবো জুইকে আমি বিয়ে করতে পারবো না? কারণ জুইকে আমি কখনো ওভাবে ভাবিনি। আমি শুধুমাত্র একজনকেই ভালোবেসেছি, আর সেটা হলো জলপরি। আর জলপরিকে ছাড়া আমি অন্য কাউকে আমার মনটা দিতে পারবো না। কিন্তু জলপরি কি হলো? জলপরি কেন এখানে এখনো এলো না? না, এত অস্থির না হই, আমি একটু অপেক্ষা করি। আমার বিশ্বাস জলপরি ঠিক এখানে আসবে আর আমার সাথে দেখা করবে, আর আমি জলপরির সাথে দেখা না করে কিছুতেই বাড়ি ফিরে যাব না। এই কথা বলে রাজু জলপরির জন্য অপেক্ষা করতে থাকে। ওদিকে রাজুর মা আর একটু দেরি না করে জুইদের বাড়িতে যায়। মা জুই বাড়িতে আছিস মা? রাজুর মায়ের কথা শুনে জুই তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে আসে। একে কাকি, তুমি এই সময় এখানে এলে যে? আর কিছুক্ষণ পরে তো আমি তোমাদের বাড়ির ওদিকেই যেতাম। আসলে মা জুই, তোর সাথে আমার কিছু কথা আছে, তাই আর কি এলাম। কি কথা কাকি, বলো। এখানে নয় রে জুই, একটু এদিকে আয় তো, তোর সাথে আমার একটু দরকারি কথা আছে। আচ্ছা ঠিক আছে, চলো চলো। এরপর রাজুর মা জুইকে সাথে করে সেখান থেকে অন্য একটি জায়গায় যায়। এবার বলো তো কাকি, কি হয়েছে যার কারণে তুমি আমাকে বাড়ি থেকে বাইরে ডেকে আনলে? আর তাছাড়া তোমার চোখ মুখে এমন চিন্তার ভাঁজ দেখা যাচ্ছে কেন গো? তোমার শরীর ঠিক আছে তো? রাজু ঠিক আছে তো? তখনই রাজুর মা জুইয়ের হাতটা ধরে ফেলে। মা জুই, তুই কথা দে, যত যায় কিছু হয়ে যাক না কেন, তুই আমার রাজুর হাত কখনোই ছাড়বি না। আমার রাজুকে সব বিপদ থেকে তুই রক্ষা করবি। হ্যাঁ কাকি, অবশ্যই আমি রাজুকে সব বিপদ থেকে রক্ষা করব, কারণ ও যে আমার স্বামী হতে চলেছে। ওর দায়িত্ব তো আমাকে নিতেই হবে। কিন্তু কি হয়েছে সেটা তো আগে আমাকে খুলে বলো। আমি জানি না মা, আমি জানি না, আমি সঠিকভাবে কিছুটি জানি না। তবে রাজু কিছুতেই তোকে বিয়ে করতে চাইছে না। আমার মনে হয় ও নিশ্চয় অন্য কোনো মেয়ের পাল্লায় পড়েছে, আর আমি চাই না তুই ছাড়া আমার বাড়ির বউ অন্য কেউ হোক। তাই আমাদের খুঁজে বের করতে হবে যে রাজু কোথায় যায় আর কি করে। রাজুর মায়ের কথা শুনে জুই ভীষণ কষ্ট পায়। এইসব তুমি কি বলছো কি কাকি? রাজু আমাকে বিয়ে করতে চায় না, এ কথা তো আমি একদমই সহ্য করতে পারছি না। আমি তো এতদিন ভেবে এসেছি রাজু আমার মতো আমাকে ভালোবাসে। এখন দেখছি এই সব কিছু ভুল। এখন আমি কি করব বলো? না মা জুই, তুই এভাবে বলিস নে, তোকে শক্ত হতে হবে। তুই রাজুকে ভালোবাসিস আর রাজুর প্রতি তোর অধিকার আছে, আর তাই তুই রাজুকে অন্য পথ থেকে ফিরিয়ে নিয়ে আয় মা। তোর ভালোবাসা দিয়ে তুই রাজুকে তোর করে নে। তুমি একদম ঠিক কথা বলেছো কাকি। রাজুর উপর যদি কারো অধিকার থাকে তাহলে সেটা শুধুমাত্র আমারই আছে। আর তুমি একদম চিন্তা করো না, রাজু যদি কখনো কোনো মেয়ের পাল্লায় পড়ে থাকে তাকে আমি কিছুতে ওর জীবনে আসতে দেব না। তাকে আমি রাজুর থেকে অনেক অনেক দূরে সরিয়ে দেব। আর রাজুর জীবনে যদি কেউ থাকে সেটা আমি। কিন্তু রাজু কোথায় গেছে সেটা তুমি আগে আমাকে বলো তো। ও কোথায় গেছে সেটাও আমি জানি না রে মা, আমাদেরকে খুঁজে দেখতে হবে ও কোথায় আছে। ঠিক আছে, তাহলে আর দেরি না করে চলো, আমরা আগে রাজুকে খুঁজে দেখি ও কোথায় গিয়েছে। কি হলো কি মৎস্যরাজ, আপনি চুপ করে আছেন কেন? আমার কথার উত্তর দিন। এই কক্ষের মধ্যে কে আছে? এই কক্ষের মধ্যে কেউ আছে নাকি? রাজকুমার, এই কক্ষের মধ্যে কেউ নেই। আর তাছাড়া আমি এমনিতেই এদিকে হাঁটাহাঁটি করছিলাম। চলো রাজকুমার, আমি বরং একবার তোমার প্রাসাদে যাই, গিয়ে দেখি ওদিকে বিয়ের যোগান তুমি কতটুকু করেছো। হ্যাঁ মৎস্যরাজ, আজ আপনি কথাটা ঠিকই বলেছেন। আমার ওদিকে বিয়ের সব প্রস্তুতি সম্পূর্ণ করা হয়ে গেছে, আর আপনারও একবার গিয়ে দেখে আসাটা বড্ড জরুরি।
কারণ আমার অভিভাবক বলতে তো আপনি, তাই না? হ্যাঁ, সেটাই ঠিক আছে। তাহলে আমরা দেরি না করে তোমার প্রাসাদে যাই। হ্যাঁ মৎস্যরাজ, চলুন। কিন্তু হিমানি কোথায়? ও কি ওর কক্ষে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হিমানি ওর কক্ষে আছে। ও একটু বিশ্রাম নিচ্ছে। বাদ দাও, চলো তোমার প্রাসাদে গিয়ে দেখি বিয়ের জোগাড় কতটুকু এগিয়েছো, আমি একটু দেখি। এরপর রাজকুমার মৎস্যরাজকে সাথে নিয়ে তার রাজপ্রাসাদে যাওয়ার উদ্দেশ্যে সেখান থেকে চলে যায়। ওদিকে হিমানি সেই আয়নাটির উপর সেই পাথরটি তাক করতেই সে আয়নাটি অদ্ভুতভাবে আলোকিত হয়ে যায়। আর হিমানিও সে আয়নার মধ্যে কিছু একটা দেখতে পায়। সে দেখতে পায় একটি শিশু, যাকে নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। নদীর জলে ভাসতে ভাসতে শিশুটি হঠাৎ করে নদীর ঢেউয়ের ধাক্কায় নদীর জলে ডুবে যায়। এটা কি হলো? ওই মানব শিশুটি ওভাবে ভাসতে ভাসতে কেমন নদীর জলে ডুবে গেল? বুড়ি দিদা, আমি কি দেখলাম? এই শিশুটি এভাবে নদীর জলে পড়ে গেল কেন? আর তাছাড়া এই আয়নার মধ্যেই বা আমি এসব কিছু কেন দেখলাম? আর এই শিশুটি কি এখনো বেঁচে আছে নাকি? হ্যাঁ হিমানি, এই শিশুটি এখনো বেঁচে আছে আর ভালো আছে, ওর কোনো ক্ষতি হয়নি। আসলে শিশুটি এক রাজ্যের রাজার কন্যা। সেই রাজ্যের মন্ত্রী ষড়যন্ত্র করে রাজার কন্যাকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিল, কিন্তু নদীর জলটা ছিল বড়ই উতলা। শিশুটি নদীর জলে ভাসতে থাকে, কিন্তু হঠাৎ করে নদী উত্তাল হয়ে সেই শিশুটি জলে ডুবে যায়। এভাবেই এসবই তো বুঝলাম, কিন্তু এই শিশুটি যদি বেঁচে থাকে তাহলে কোথায় আছে সে? আর তাছাড়া আমি আরো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, যে জাদু আয়নায় বা এই শিশুটিকে কেন দেখানো হলো? এই শিশুটির সাথে কি আমার কোনো সম্পর্ক আছে? আপনি তো বললেন এই আয়নার ভেতরে নাকি আমি আমার অতীত দেখতে পাবো। তাহলে এই শিশুটির সাথে আমার কি সম্পর্ক? বলুন বুড়ি দিদা। বলছি হিমানি, বলছি, সবটা তোমাকে খুলে বলবো দেখেই তো তোমাকে এই কক্ষে নিয়ে এসেছি। এই যে শিশুটিকে দেখতে পাচ্ছ, এই শিশুটি আর কেউই নয়, এই শিশুটি হলো। বলো বলো বুড়ি দিদা, থামলে কেন? এই শিশুটি কে? তুমি হঠাৎ করে এইভাবে থেমে যেতে পারো না, আমার সবটা বলো। এই শিশুটির পরিচয় জানার জন্য যে আমার মনটা ছটফট করছে। বুড়ি দিদা, আমাকে সবকিছু খুলে বলো, আমি যে আর ধৈর্য রাখতে পারছি না। ওদিকে রাজামশাই রাজকারাগারে বন্দী হয়ে অসহায়ের মতো জীবন কাটাতে থাকে আর নিজের ভাগ্যের জন্য কষ্ট পেতে থাকে। হে বিধাতা, এ কি হলো আমার সাথে? আমি কিনা আমার রাজ্যের রাজা, আমি কিনা আমার রাজ্যের রাজ কারাগারে বন্দী হয়ে গেলাম। আরে রাজ্যের মন্ত্রী বৌদ্ধ আমাকে পাগল সাজিয়ে ফেললো। আমি তো ওই মন্ত্রী আর ওই বৌদ্ধকে বড্ড বিশ্বাস করতাম, ভাবতাম ওরা ভালো মানুষ, আমার কাছের মানুষ, আমার বন্ধু। আর তাই তো আমি কখনো ভাবতে পারিনি, আর আমি তাই তো অন্ধের মতো ওদের উপর নির্ভর করতাম। কিন্তু ওরা ওরা যে আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করবে, এটা তো কখনোই ভাবতে পারিনি। আমার রানীটাকে খুঁজে পাচ্ছি না, তার মানে কি ওরা ওরা কোনোভাবে আমার রানীর কোনো ক্ষতি করে দিয়েছে? কিন্তু ওরা তো কোনোভাবে বলছে না আমার রানীকে কি করেছে। ওরা আসলে আমার রানীকে বাঁচিয়ে রেখেছে কিনা সেটাও আমি জানি না। এদিকে আমি এভাবে পাগল হয়ে এই রাজ কারাগারে বন্দী হয়ে আছি। তার মানে কি এটাই ছিল আমার নিয়তি? আমি আমার সন্তানকে হারিয়ে ফেললাম, আমি আমার স্ত্রীকে হারিয়ে ফেললাম, আর আমি এখন কিনা এইভাবে রাজ কারাগারে বন্দী। হে বিধাতা, তুমি আমাকে শক্তি দাও, বিধাতা তুমি আমাকে শক্তি দাও। তখনই হঠাৎ করে রাজামশাই শরীর খারাপ লাগতে শুরু করে। আমার শরীরটা হঠাৎ করে এত খারাপ লাগছে কেন? মাথাটার মধ্যে ও এত যন্ত্রণা করছে। তার মানে মন্ত্রী বলা কথাই ঠিক, যার কারণে আমার মাথাটা এত যন্ত্রণা করছে। তাহলে কি সত্যি সত্যি আমি পাগল হয়ে যাব? বেশ
কিছুটা সময় পেরিয়ে যায়। ওদিকে রাজু তখনও নদীর পাড়ে বসে জলপরীর জন্য অপেক্ষা করে যেতেই থাকে, কিন্তু জলপরী তখনও রাজুর সাথে দেখা করতে না আসায় সে ভীষণ হতাশ হয়ে পড়ে। কই, এখনো তো আমার জলপরি এখানে আমার সাথে দেখা করতে এলো না। কতটা সময় আমি ওর জন্য অপেক্ষা করে যাচ্ছি, কিন্তু ও কেন আসছে না? ওর তো এতটা দেরি করার কথা না। রোজ তো ওই সময় ওই নদীর পাড়ে এসে আমার সাথে দেখা করে, তাহলে আজকে কেন এমনটা ঘটলো? আচ্ছা, জলপরি ভালো আছে তো? আমি আমি এক কাজ করি, আমি বরং জলপরীকে ডাকি। আমার বিশ্বাস জলপরি নিশ্চয়ই আমার ডাক শুনতে পাবে। জলপরি, জলপরি, তুমি কোথায়? জলপরি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? জলপরি, জলপরি, আজ তুমি কেন আমার সাথে দেখা করতে এলে না? জলপরি, আমি যে তোমার জন্য অপেক্ষা করছি। জলপরি, তুমি আমার সাথে দেখা করো। তোমার সাথে দেখা না করে আমি কোথাও যাব না। জলপরি। ওদিকে রাজুর ডাক জলপরীর কানে গিয়ে পৌঁছায়। মনে হচ্ছে কেউ আমাকে জলপরি জলপরি বলে ডাকছে। হ্যাঁ হ্যাঁ, ওই তো আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। ওই নদীর উপর থেকে কেউ আমাকে বারবার ডেকে চলেছে, কিন্তু কিন্তু ওভাবে কে আমাকে ডাকছে? তাহলে কি রাজুই কি আমাকে এভাবে ডাকছে? হ্যাঁ হ্যাঁ, তাই হবে হয়তো। আজ আমি নদীর উপরে যাইনি, তাই হয়তো বা রাজু এসে আমার জন্য অপেক্ষা করছে। কিন্তু রাজু তো একজন সাধারণ মানুষ, ওর ডাকে আমি কেন এভাবে অস্থির হয়ে যাচ্ছি? কেন আমার মনটা এত উতলা হয়ে আছে? মনে হচ্ছে এক্ষুনি গিয়ে আমি রাজুর সাথে দেখা করে আসি। এর কারণ কি হতে পারে? বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কাঠুরিয়া ও জলপরি গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।